হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 19তম ব্যাচের 8 নাম্বার ক্লাস। আমাদের একটু বলে রাখি সবার জ্ঞাতার্থে, 20তম ব্যাচ থেকে আমাদের কুইক বুকস উইথ জেরো এই কোর্সটা শুরু হবে। আহ, এমত অবস্থায় আপনারা যদি এই ব্যাচে যারা আছেন তারা যদি জেরো নিয়ে ক্লাস করতে চান, এখানে আপনারা জানেন যে 10,000 টাকা কোর্স ফি ছিল কুইক বুকসে। সেখানে 50% ডিসকাউন্টে প্রথম 30 জনকে আমরা 5,000 টাকা এনরোল করাই। পাশাপাশি এখন কুইক বুকস উইথ জেরোর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোর্স ফি হচ্ছে 8,000 টাকা আফটার ডিসকাউন্ট। টোটাল কোর্স ফি 15,000 টাকা, আপনার ডিসকাউন্ট এটা 8,000 টাকা কোর্স ফি, অর্থাৎ আপনারা এক্সট্রা 3,000 টাকা অ্যাড করে দিয়ে যদি চান জেরো শিখতে পারেন। আর যারা নতুন, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, তাদের জন্য একটা মেসেজ যে 20তম ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে, অ্যাডমিশন চলমান। আপনারা যদি কেউ মানে অ্যাডমিটেড হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাবেন। পাশাপাশি কুইক বুকস উইথ জেরো এটা সার্টিফিকেশন সহ আমরা এই কোর্সটা লঞ্চ করছি 20তম ব্যাচ থেকে। যাই হোক, আজকে আমাদের 19তম ব্যাচের 8 নাম্বার ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা ম্যানেজিং সেলসের আন্ডারে, অর্থাৎ প্রায়োগিক যে কাজ কুইক বুকসে, এই 7টা ক্লাসে আমরা কিন্তু সবকিছু সেট আপ করে নিয়েছি। আমরা যদি একটু ব্যাকে যে দেখি, সবকিছু কিন্তু আমরা সেট আপ করে নিয়েছি। সেট আপ করে নেওয়া মানে কি, এই 7টা ক্লাস আমরা টোটাল কুইক বুকসের একটা প্রতিষ্ঠানের, সে হোক আপনি কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করেন, অর্থাৎ প্রোডাক্ট বা সার্ভিস যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন, একটা প্রতিষ্ঠানের ডাটাবেস যদি সেট আপ করা থাকে তাহলে কিন্তু কাজ করা অনেকটা ইজি হয়ে যায়। দেখবেন এখন শুধু সিলেক্ট করার কাজ। তা এই যে যে 7 ক্লাস পর্যন্ত আমি যদি চাইতাম এটা 2টা 3টা ক্লাসও আমি করতে পারতাম, কিন্তু আমি কিন্তু শর্টকাট শেখাই না, আমি একটু ডিটেইলে শেখাই। কাজেই যে জিনিস একবার বললে হয় সেই জিনিস আমি 2বার 3বার ভেঙে ভেঙে বলি, কারণ এখানে কেউ আছেন অ্যাডভান্স নলেজ, তার সে একবার বললে বুঝতে পারে না। কেউ আছে একবার বললে একটু ক্লিয়ার হতে সমস্যা হয়, তাকে তার জন্য 2বার বলা লাগে। আবার কেউ আছে 3বার বললে ফ্লুয়েন্ট হয়। এজন্য আমি ভেঙে ভেঙে যেটা একবার বললে হয় সেটা আমি 3বারও বলে বলে, যাতে আপনার কোনো ঘাটতি না থাকে, সেভাবে কিন্তু আমি চেষ্টা করি আন্তরিকভাবে। এবং মার্কেট প্লেসের সাপোর্ট তো আফটার কোর্স এটা আছেই, যেটা বাংলাদেশে প্রতিষ্ঠান হাজার হাজার আছে, কিন্তু মার্কেট প্লেসের সাপোর্টটা কেউ দেয় না। আমাদের 17-18 ব্যাচ শেষ হয়েছে, তারা মার্কেট প্লেসে এখন ইন করবে। আহ, আগামীকালকে তাদের গিগ পাবলিশ ক্লাস হবে আলাদা। এখন এটা বলতেছি যে যদি আপনি ক্লাউড অ্যাকাউন্টিং এ কিছু করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, যে মার্কেট প্লেসের হেল্পটা আমরা করে থাকি। এটা এখানে একটু আপনাদের ক্লাসে বললাম। আর আপনাদের বলতেছি যেটা, যে 7 নাম্বার ক্লাসে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেগুলো অ্যাড করছিলাম, অ্যাড করার পরে ডেট নিয়ে কিছু বিষয় ছিল। আমি যদি একটু সেখানে যাই, একটু ক্লাসটা শুরু করার আগে একটু দেখি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে। যেখানে আমরা এখানে ব্যাস ইম্পোর্টে, আমরা যেহেতু এখন জার্মান অ্যাকাউন্টে কাজ করতেছি, ব্যাস ইম্পোর্ট যখন করছিলাম এখান থেকে, এই মোড়ে মোড়ে এখান থেকে ব্যাস ইম্পোর্ট যখন করছিলাম, তখন ওই ডেট নিয়ে যে 1/1/2018, এই ডেটটা নিয়ে সার্ভিসে কোনো প্রবলেম হয়নি, কিন্তু প্রোডাক্টে অর্থাৎ ইনভেন্টরিতে কিন্তু একটা প্রবলেম ছিল। এখন সেই প্রবলেমটা কিন্তু আমরা এই যে নিউ অপশন থেকে, এই যে ব্যাস ইম্পোর্ট, এখান থেকে এসে সিএসভি ফাইল যখন দিয়েছি, আমি আপনাকে এদের একটা মেসেজ দিই, যদি কেউ অসমাপ্ত রেখে থাকেন তা একটু ওখানে রিমাইন্ড করে দিচ্ছি যে আপনারা ওই ডেটটা যে 1/1/2018 যে কোনো একটা দিয়ে এরপরে গুলো কপি পেস্ট করে গেলে হবে। ঠিক আছে? এটা সব দেশে না, ইউকেতে ইউএসএ তে এর ধরনের প্রবলেম পড়বে না, হয়তো ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, যে ডেট দিলে এই প্রবলেম হতে পারে, এটা নতুন আপডেটের কারণে। ওকে? তো সেখানে ইম্পোর্ট ফাইলে যে সেই আপডেটটা আপনারা একটু করে নেবেন নিজ দায়িত্বে। যেমন আমি এখান থেকে যদি দেখাই, আমি আহ, ছোট্ট করে একটু দেখাচ্ছি, তারপরে আমরা পরবর্তীতে কাজে যাব। ইনভেন্টরি ইউকে এখানে দেওয়ার পরে এই যে নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে তো আমাদের সবকিছু দেওয়া ছিল, মান ডেট ইয়ার। নেক্সট, এইখানে এই যে এখানে রেড মার্ক আসে, এই রেড মার্ক যেখানে আসে সেখানে দেখেন আমি একটা ডেট দিই। আমি একটা ডেট, এই যে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, আমি এখানে ক্লিক করে আজকের ডেটটা আমি সিলেক্ট করবো, 19/4/19/25, অর্থাৎ আগে মাস। এখন এইটাকে আমি যদি এডিট করি, টোটাল কেটে দিয়ে 01/01/2018, এই যে আমি ডেটটা নিলাম, নেওয়ার পরে আমাদের সব ডেট এই সেম ছিল। এই ইনভেন্টরির ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে আমি এই ডেটটা যদি কপি করি, দেখেন তো, এই ডেটটা কপি করলাম, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে দেখেন এইটা ডেটটা দেখা গেছে, তাই রেড মার্ক নাই, কিন্তু পরের গুলো কিন্তু রেড মার্ক আছে। আমি যদি এর দ্বিতীয় ঘরে ক্লিক করি, দেখবেন এই রেড মার্কটা হারায় যাবে। কিরকম, এখানে যখন আমি ডেটটা দিব, এবার দেখেন রেড মার্কটা হারায় যাবে। আমি যদি তৃতীয়টায় ক্লিক করি, দেখেন ওই যে দ্বিতীয়টা রেড মার্কটা উঠে গেছে। আবার এর পরেরটাই কিন্তু এভাবে কপি পেস্ট করে, মানে একই জিনিস কপি পেস্ট করে শেষ পর্যন্ত যে ঘরগুলো আছে সব দিয়ে যাব, দেখেন এক একটা করে কিন্তু রেড মার্ক কমতে থাকবে।
আবার এরপরে দিচ্ছি। এবার দেখেন 5 নম্বরে রেড মার্ক মানে কমে গেছে। এবার 6 নম্বরে দিব, 6 নম্বরে দিয়ে বাইরে ক্লিক করব, এ দেখেন এই যে 6-এর রেড মার্ক কমে গেছে। এভাবে দেওয়ার পরে আপনারা জাস্ট আর কিছু করা লাগবে না, শুধু কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট সবগুলো সেম ডেট দিয়ে সেভ করবেন। এরপরে ফাইনালি আপলোড দিলে আপনার সবগুলো আপলোড হয়ে যাবে। এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে যেখানে আপনি যাবেন, এখানে যখন আসবে, আমরা যেমন মনে আছে যে সার্ভিসগুলো যেমন সবগুলো অল সিলেক্ট করে আমরা ব্যাস ইম্পোর্ট করছিলাম, আপনার এখানেও কিন্তু ইনভেন্টরি গুলো এরকম একটা একটা করে দেখেন। এখানে সার্ভিস আছে, সার্ভিস নেবেন না, ইনভেন্টরিতে এক একটা করে ক্লিক করে এরকম ধরেন আপনার 54টা ইনভেন্টরি বা প্রোডাক্ট অ্যাড করবেন। এই অ্যাড করে আগে তো যখন সার্ভিসগুলো প্রথমে অ্যাড করা হয়েছিল তখন তো সার্ভিস ছাড়া আর কিছু ছিল না। সার্ভিসগুলো তো টিকমার্ক দিয়ে আপনারা কিন্তু আলাদা ক্যাটাগরিতে অ্যাসাইন করছিলেন, সব অলমার্ক করছিলেন। কিন্তু এখন কিন্তু অলমার্ক করলে হবে না, এখন ইনভেন্টরিও আছে, সার্ভিসও আছে। সেক্ষেত্রে কি করতে হবে, ইনভেন্টরি গুলো একটা একটা করে টিকমার্ক দিতে হবে, 54টা 54টা এইভাবে টিকমার্ক দিতে হবে। এভাবে টিকমার্ক দিয়ে এইখানে যাবেন, দেখেন এই একটা দুইটা মার্ক করলেই 54টা মার্ক করতে করতে দেখবেন অ্যাসাইন ক্যাটাগরি। অ্যাসাইন ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মনে করতে পারেন যেখানে ক্লিক করলে তো ওই হাজার হাজার চলে আসে, আপনি কি নেবেন, এখানে ইনভেন্টরি লিখবেন, INV, এই যে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আসার পরে সেভে ক্লিক করবেন, তারপর দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার সামনে একটা মেসেজ আসবে, একটু লোড নিবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড লোড নিয়ে, মানে যতক্ষণ না ওই 54টা ইনভেন্টরির ভিতরে অ্যাসাইন হয় ততক্ষণ পর্যন্ত লোড নিয়ে আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার অল ইনভেন্টরি গুলো এই ইনভেন্টরি ক্যাটাগরির ভিতরে ইনক্লুড হয়ে গেছে। ওকে, তাহলে আপনাদের কিন্তু অ্যাসাইন ক্যাটাগরিটাও হয়ে গেল। তবে এই অ্যাসাইন ক্যাটাগরি করার আগে একটা বিষয় একটু মাথায় রাখেন, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যে এখানে দেখেন 1 to 50, এখানে দেখেন 1 to 50 অর্থাৎ 50টা এক পেজে, কিন্তু আমার এখানে স্টক এবং সার্ভিস সব দিয়ে 98টা আছে। তাহলে আমার কি করতে হবে, আমার এই 98টাকে এক পেজে নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে কিন্তু ওই এক একটা করে মার্ক করতে করতে লাস্টে এসে দেখেন এই যে 1 নাম্বার পেজের পরে 2 নাম্বার পেজ, এই যে 2-এ ক্লিক করতে হবে, আবার মার্ক করতে হবে আলাদা। এখন এখানে যদি আপনি চান যে সবই আপনি এক পেজে নিয়ে আসবেন, তাহলে কি করতে হবে, এই প্রথম পেজে থাকাকালীন এই যে গিয়ার আইকন আছে, এটা হচ্ছে আমি গত ক্লাসেরটা একটু ওভারভিউ করতেছি, একটু অপেক্ষা করেন। এই যে যে গিয়ার আইকনটা আছে, গিয়ার আইকনে এসে দেখেন নিচের দিকে যান। নিচের দিকে যে এই যে পার পেজে 50টা, আপনি 150 আছে এখানে সর্বোচ্চ, আপনি 150 দিয়ে দেন, সমস্যা না। অনেক মানে ইসে যেমন ইউকে অ্যাকাউন্ট গুলোতে 300 পর্যন্ত থাকে, ঠিক আছে। তা আপনি এখানে 150 দিয়ে দেন, তার মানে এক পেজে 150, ঠিক আছে, দিয়ে বাইরে ক্লিক করেন। আচ্ছা 150 হয়ে গেছে। এই এবার কিন্তু এই যে দেখেন 98, 1 থেকে 98 একই পেজে, তার মানে সর্বোচ্চ এক পেজে 150 স্টক এবং ইনভেন্টরি, সরি এই সার্ভিস এবং ইনভেন্টরি শো করতে পারতেছে। ওকে, এখানে আর কোনো প্রতিবন্ধকতা নাই। আচ্ছা এইবার, এবার হচ্ছে আমাদের এটা আগে ক্লাসেরটা একটু দেখাই নিলাম। এখন আমাদের আজকে কাজ হবে হচ্ছে যে 8 নাম্বার ক্লাসে আমরা প্রায়োগিক কাজে আমরা শুরু করব। আমি প্রথমে একটা মেসেজ সবাইকে দিয়ে রাখি, দেখেন আমাদের কাজ করতে হবে বাল্ক কোয়ান্টিটিতে। কিন্তু অনেকেই কুইক বুকসে নতুন, আবার অনেকে কুইক বুকস নিয়ে একটু ঘাটাঘাটি করে বা একটু রিসার্চ করে বেশ কিছুটা জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু সবাইকেই প্রথম থেকে দেখাতে হবে। এখন আমরা প্রথমে কি করব, 2 4 5টা 10টা করে ট্রানজেকশন নিয়ে নিয়ে আমরা টুলস এর কাজটা দেখবো, যা ইনভয়েস করে কি করে। আপনি বলেন তো, যখন 5টা 10টা বা 3টা 4টা ইনভয়েস অর্থাৎ ট্রানজেকশন, ধরেন প্রোডাক্ট 3টাও যা 300 প্রোডাক্টও তাই, হয়তো সংখ্যা বেশি বা কম। আবার এস্টিমেটের ক্ষেত্রে প্রোডাক্ট 5টা, আবার 500 প্রোডাক্টও ওইখানে সেম প্রসিডিউর, কিন্তু সেম ওই 5টা প্রোডাক্টের জন্য 1 2 3 4 5টা যে যে প্রসিডিউর গুলো মেনটেন করতে হবে, 500 কোয়ান্টিটির জন্য ওই সেম প্রসিডিউর রিপিট করতে হবে। তা আপনি যদি ইনভয়েস কিভাবে করে সেই প্রসিডিউরটা A to Z জানেন, এস্টিমেট কিভাবে করে এটা জানেন, ক্রেডিট নোট রিসিভ পেমেন্ট কিভাবে করে, টুলসের কাজটা যদি আপনি ফ্লুয়েন্টলি জানেন, তাহলে আপনাকে ট্রানজেকশন একটা দিলেও যা 1000টা দিলেও আপনি করতে পারবেন। কিন্তু যদি কোথাও এই প্রসিডিউরে একটু ঘাটতি থেকে যায়, তাহলে কিন্তু আপনার বাল্ক কোয়ান্টিটি দিলেও কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না, ঠিক আছে। কাজেই আমরা আগে টুলসের কাজ শিখবো, প্র্যাকটিস করার জন্য আমাদের অফুরন্ত সময় আছে, কিন্তু আগে আমাদের টুলস জানতে হবে। আমি বলছি যে কুইক বুকসের সবগুলো টুলস আমি দেখাবো। অনেকে স্কিপ করে যায় যে এটা মনে হয় প্রয়োজন কম বা এটা বেশি। আপনি বলতে পারবেন যে এই জার্নিতে কোন টুলসের কাজ কম, কোনটা বেশি, কখন কোন কাজ আপনার মানে সামনে আসবে। আপনি যদি কেরিয়ার হিসেবে এটাকে অন্যভাবে নেন যে না, আমি 2 4টা আহ, মানে কাজ পাইলে হচ্ছে, ইনকাম করতে পারলে হচ্ছে, এটা একটা ব্যাপার। আর যদি আমি সিরিয়াসলি নেই যে না, আমি কোনো জবে আছি, আমি টুডে টুমোর আমি চাচ্ছি যদি এখান থেকে ভালো কিছু হয় আমি এদিকে শিফট করব ফুল টাইম,
বা আমি পার্ট টাইম শিফট করলেও আমি মনোযোগ সহকারে করবো, এটাকে আমি একটা ক্যারিয়ার হিসেবে নিব, তাহলে আমি বলবো যে আপনার কুইক বুকসে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হলে তো সবকিছু জানতে হবে। ওই আমি কিছু জানলাম আর বাকি কিছু জানলাম না, তাতে তো এক্সপার্ট বলে না। ঠিক আছে? ওই কিছু কিছু ব্যাপারে ধরেন আপনার বিশেষায়িত জ্ঞান থাকলো, কিন্তু এটাতে তো এক্সপার্ট হওয়া যাচ্ছে না। তা আমরা A to Z সবকিছুর কাজ শিখবো। তো চলেন আমরা ধাপে ধাপে আজকে শুরু করি, প্রায়োগিক কাজে আমরা আজকে থেকে ইনভলভ হচ্ছি। আমরা প্রথমে কিভাবে একটা ইনভয়েস রেকর্ড করতে হয়, রেকর্ডিং ইনভয়েস, ম্যানেজিং সেলস সব থেকে বড় চ্যাপ্টার। আগে একটু বলে রাখি, একটা বিষয় মেনশন করা জরুরি। আপনি কুইক বুকসে কোন কোন ধরনের অর্ডার পাবেন? প্রথমত, কেউ আছে ইআরপি, কেউ টালি প্রাইম, কেউ স্যাজ, কেউ জেরো, কেউ ওয়েব, জোহবুক, ফ্রেশবুক, নাম না জানা অনেক সফটওয়্যার থেকে কুইক বুকসে শিফট হচ্ছে প্রতিনিয়ত। এর শেষ নাই। এই ধরনের কাজগুলো কুইক বুকসে বেশি পাবেন, মার্কেট প্লেসে এই কাজগুলো বেশি। যে অন্যান্য নাম না জানা বা নাম জানা বিভিন্ন সফটওয়্যার থেকে কুইক বুকসে শিফট হচ্ছে, কারণ কি? কুইক বুকস সফটওয়্যারটা ক্লাউড অ্যাকাউন্টিং এর নাম্বার 1 সফটওয়্যার, ইউএস বেস সফটওয়্যার। এখানে সুযোগ সুবিধা, ফিচার বা A to Z সব দিক দিয়ে মানে অপরচুনিটি আছে, যার কারণে প্রতিনিয়ত এদিকে শিফট হচ্ছে। এখন এই কাজগুলো যখন আপনি পাবেন, তখন একটা ক্লায়েন্টের কি কি কাজ করতে হবে আপনি কল্পনাও করতে পারতেছেন না, এবং সেই অর্ডারটার পরিমাণ বা সেই অর্ডারটার ভ্যালু কত বড় হবে। ধরেন কেউ একজন 3 বছর ধরে ব্যবসা পরিচালনা করছে, সে আজকে কুইক বুকসে শিফট করতে চাচ্ছে। সে আপনাকে হোক, আমাকে হোক, ইন্ডিয়ান কাউকে হোক, পাকিস্তানি কাউকে হোক, কেউ না কেউ না কাউকে হায়ার করলো। এখন তার হায়ার করার সিস্টেমটা কেমন হবে? যে ভাই, আমি 3 বছর ধরে বিজনেস করতেছি, আমার 3 বছরে কম করে ট্রানজাকশন আছে 15,000, সাপোজ। সংখ্যা 15,000 হোক আর 5,000 হোক, সেটা ম্যাটার না, কিন্তু একটা বাল্ক কোয়ান্টিটি তো থাকবে। তা সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে কাজ দিবে যে আমার এই সমস্ত ট্রানজাকশন ওখানে এন্ট্রি করতে হবে। এখন মার্কেট প্লেসের সিস্টেম তো সবই এক। আপনি কাজ করেন বুককিপার হিসেবে, বা পাকিস্তানি একজন করুক, ইউএস এর একজন করুক, সবাই কিন্তু ওই ট্রানজাকশন ওয়াইজ চার্জ করে। আপনি হয়তো 15,000 ট্রানজাকশনে তাকে ডিসকাউন্ট দিতে পারেন, যে ভাই দেখেন, আমরা 1,000 ট্রানজাকশনে আমরা $500 চার্জ করি, বা আমরা $300 চার্জ করি সাপোজ। আপনার 15,000 ট্রানজাকশন, আপনাকে চার্জ আসে যদি $300 করেও হয় 3 × 15 = 45,000। ঠিক আছে? এখন আমি এত না করে আপনাকে কি করতে পারি, একটু মানে একটু কমানো, আমি জাস্ট 15,000 উদাহরণস্বরূপ বললাম। মানে ম্যাক্সিমাম পাবেন 2, 4, 5, 10,000 ট্রানজেকশন সবার থাকবে। সেখানে আপনি ডিসকাউন্ট দিয়ে মানে ওই অর্ডারটার ভ্যালু এত বড় যা বলার অপেক্ষা রাখে না। তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হচ্ছে? কোম্পানি সেট আপ করতে হচ্ছে। তারপর আমরা যে যে কাজগুলো করছি 1 থেকে 7 ক্লাস, সব কাজ আপনার করতে হচ্ছে। প্রোডাক্ট সার্ভিস অ্যাড করা, সাপ্লায়ার কাস্টমার অ্যাড করা, A to Z সব কাজ আপনার করতে হচ্ছে। তাহলে এই 1 থেকে 7 ক্লাসের প্রয়োজনীয়তা কখন থাকবে? যে যারা অন্য সফটওয়্যার থেকে শিফট হয়ে এদিকে আসবে তাদের ক্ষেত্রে। এবার আসেন, রানিং বিজনেসে যারা আছে অলরেডি কুইক বুকস ইউজার, তারা কি করবে? তারা প্রতি মাসের অর্থাৎ মান্থলি বুক কিপিং আপনাদের করাবে, বা লাস্ট 2-3 মাস তার আপডেট করা হয়নি, তার অ্যাকাউন্টেন্ট নাই। সেক্ষেত্রে কি হবে? 3 মাস 6 মাসের ট্রানজাকশন নিয়ে আপনার কাছে হাজির হবে, যে দেন আমারগুলো এন্ট্রি করে দেন, আমার সামনে ট্যাক্স ফাইলিং এর ডেট আছে, তার আগে একটু এন্ট্রি করে দেন। সেই সময় আপনার কাছে হাজির হবে বিভিন্ন লোকেশন থেকে, শুধু যে ইউএসএ, কানাডা, ইউকে এরকম না। এক এক দেশের ট্যাক্স পিরিয়ড এক এক রকম। ঠিক আছে? ট্যাক্স রিটার্নের, তারপরে অন্যান্য আরো অনেক প্রসিডিউর আছে। বিভিন্ন কারণে মার্কেট প্লেসে আমরা সবসময় কাজ অ্যাভেলেবেল পাবো। এখন ওই কাজগুলো কেমন হবে? যে যারা রানিং আছে তাদের তো কোম্পানি সেট আপ করা, হয়তো তাদের নতুন কিছু প্রোডাক্ট বা কোনো সার্ভিস ইনক্লুড করছে, সেগুলো অ্যাড করতে হতে পারে, নতুন কোনো কাস্টমার সাপ্লায়ার অ্যাড করতে হতে পারে। কিন্তু ট্রানজেকশন হবে বেশি, ইনভয়েস হবে ধরুন 500 ইনভয়েস, 200 এক্সপেন্স, 100 বিল, এগুলো র্যান্ডমলি আপনার করতে হতে পারে। তা সেই কাজ করার আগে এগুলো বলে নিচ্ছি এই কারণে, যে আপনার এই যে আজকের ক্লাসটা শুরু করার আগে কোন কোন জায়গা থেকে আপনার অর্ডার পাওয়ার পাওয়ার স্কোপ আছে, আর কোন কোন ক্ষেত্র থেকে কোন ধরনের অর্ডার পাবেন, এবং অর্ডারের ভ্যালু কেমন হবে, সেগুলো একটু বর্ণনা করে নিচ্ছি, যাতে করে আপনাদের একটা ছুটি ছিল, ছুটিতে যাতে মোটামুটি এদিকে একটু মোটিভেশন পান। আর বিষয়টা একটু এক্সপ্লেন করলে আপনাদের কাজেও একটু মনোযোগ আসবে, সেভাবে আর কি এটা এক্সপ্লেন করা। তা সেক্ষেত্রে 1 থেকে 7 ক্লাসের যদি কেউ মানে কম মানে মর্যাদা দেন, যে না এগুলো মনে হয় অত জরুরি না, আজকের থেকে মূল না, এটা কিন্তু ভুল হবে। 1 থেকে 7 ক্লাসের প্রয়োজনীয়তা এখানে বিগ অর্ডারের ক্ষেত্রে, অর্থাৎ বড় বাজেটের অর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু বেশি প্রয়োজন। আর 8 ক্লাসের থেকে পরের গুলো যে মানে বড় বাজেট না ছোট বাজেট তা কিন্তু না। এখানে ট্রানজেকশন যার যেমন সেই অনুযায়ী আপনি অর্ডার পাবেন। ওকে? তা বিষয়টা একটু ক্লিয়ার করা আপনার প্রয়োজন। এবং এই স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসের থেকে স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা বিভিন্ন কাজে আপনি
আলাদা আলাদা অর্ডার পেতে পারেন, একই সাথে 2 4 5 কাজেরও অর্ডার পাইতে পারেন। কিরকম? যে কেউ 300 ইনভয়েস দিল, সাথে 20টা এস্টিমেট দিয়ে দিল, ক্রেডিট নোট দিয়ে দিল 10টা, রিসিপ্ট পেমেন্ট দিয়ে দিল 500, বিল দিয়ে দিল 200। এরকম একসাথেও দিতে পারে, আবার শুধু ইনভয়েস দিতে পারে, শুধু ব্যাংক রিকনসিলিয়েশন দিতে পারে, শুধু ক্যাটাগরাইজেশন দিতে পারে, এরকম বিভিন্ন কিছু দিতে পারে। ঠিক আছে? এই জন্য এগুলো কিন্তু জড়ায় না যায়, আপনার কোনটা কোন প্রসিডিউরে করতে হবে এটা যাতে জড়ায় না যায়, এজন্য এই কথাগুলো বললাম। চলেন আমরা ইনভয়েস শুরু করি। রেকর্ডিং ইনভয়েস। এখন ইনভয়েসটা কি আপনার জানতে হবে, যে এই কুইক বুকস সফটওয়্যারে প্লাস নিউ আইকনে আমরা আছি সেলস চ্যাপ্টারে। আমার কাস্টমারের আন্ডারে যা কিছু হবে সব কিন্তু সেলস সম্পর্কিত, কাস্টমার্সের ভিতরে। আর আমি যখন পারচেস করব, ঠিক আছে, সেইটা কিন্তু তখন আমার সাপ্লায়ারের সাথে সম্পর্কিত হয়ে যাবে। অর্থাৎ সেলস সম্পর্কিত যা সব কাস্টমারকে ঘিরে, আর পারচেস সম্পর্কিত যে বিষয়গুলো সব সাপ্লায়ার কেন্দ্রিক। এই জন্য দুটো এইটা ধরবেন, আপনি কাস্টমারকে ধরবেন সেলস, আর সাপ্লায়ারকে পারচেস। ব্যতিক্রম বিভিন্ন ক্ষেত্রে আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আমরা প্রথমে কাজ হবে এক একটার, এই কাস্টমার আন্ডারে যত টুলস আছে সব টুলস আমরা কাজ করব, কোনোটা বাদ দিব না। এরপর সাপ্লায়ার, এরপরে টিম, এরপরে আদার্স। ওকে? একটা টুলসও বাদ দিব না, যদি কখনো বাদ পড়ে যায় আমাকে একটু মনে করায় দিয়ে। আশা করি বাদ পড়বে না, আমাদের সিলেবাস সাথে মিলাবেন, কোনোটাও বাদ পড়বে না। আচ্ছা, এইবার এই যে কাস্টমারের আন্ডারে প্রথমে আছে ইনভয়েস। ইনভয়েসটা কি দেখেন, ইনভয়েসও যা রিসিপ্ট পেমেন্ট বা সেলস রিসিপ্ট, এখানে রিসিপ্ট পেমেন্ট আলাদা। এই যে ইনভয়েসও যা, সেলস রিসিপ্টও কিন্তু একই। ইনভয়েসের মাধ্যমেও সেল করা হয়, সেলস রিসিপ্টও সেলস করা হয়, কিন্তু তফাৎ কোথায়? ইনভয়েস হচ্ছে আমি যখন বাকিতে বিক্রি করব তখন আমি ইনভয়েস করব। মানে আমি বিক্রি করব কথাটা কেন বলতেছি, আপনি যখন একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার হিসেবে কাজ করবেন, তখন আপনার প্রতিষ্ঠান বা আপনি ওই প্রতিষ্ঠানে জব করেন, এভাবে কল্পনা করে, এইভাবে মানে ইমাজিন করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে, অ্যানালিসিস করতে সুবিধা হবে। ওকে? এখন ইনভয়েস ধরেন আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির, এখন আপনি ওই ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির 20টা কাস্টমার আছে, এই 20টা কাস্টমারের 10টা কাস্টমারকে আপনি বাকিতে বিক্রি করলেন। তারা ধরেন কেউ কিছু টাকা দিয়েছে, কেউ টাকা দেয়নি, এরকম। এদের সাথে যখন আপনি সেলস করবেন এদের কাছে, তখন ইনভয়েস করবেন। আর যে 10 টাকার কোনো প্রোডাক্ট কিনছে, 10 টাকাই যে আপনাকে দিয়েছে ক্যাশে, ফুললি ক্যাশ হোক বা ব্যাংক হোক, মানে ক্যাশ, মানে আপনার শুধু যে ক্যাশে দিতে হবে ব্যাপারটা তা না, ব্যাংকে দিতে পারে, ক্রেডিট কার্ডে দিতে পারে, ডিরেক্ট ডেবিটে দিতে পারে। ঠিক আছে? এরকম, মানে মোট কথা আপনি নগদে বিক্রি করছেন এটা বোঝাবে, সে হোক সে পেমেন্ট গেটওয়ে যা হোক, যে আমি টাকা পেয়েছি বা আমাকে পে করেছে। যদি সম্পূর্ণ টাকা পে করে তাহলে আমরা করবো সেলস রিসিপ্ট। আর যদি 100 টাকার প্রোডাক্ট 99 টাকা পে করে, 1 টাকা পরে পে করবে একটা নির্ধারিত ডেটে, তাও কিন্তু আমরা ইনভয়েস করব। অর্থাৎ একদম পুরো বাকিতেও আমরা ইনভয়েস করব, আবার আংশিক বাকিতেও আমরা ইনভয়েস করব, আর ফুললি নগদে বা ফুললি মানে কি পেইডে আমরা সেলস রিসিভ করব। তাহলে তফাৎ কোথায়? ইনভয়েস হবে 1 টাকা বাকি থাকলেও আমরা ইনভয়েস করব, আবার পুরো টাকা বাকি থেকে হলেও ইনভয়েস করবো। অর্থাৎ বাকি যদি থাকে, সে 1 টাকা থাকুক আর পুরোটা থাকুক, তাহলে আমরা করবো ইনভয়েস। আর যদি আমরা বিক্রি করি, সম্পূর্ণ টাকা আমরা পেমেন্ট পাই, তাহলে আমরা সেলস রিসিভ করব। তফাৎ দুটো একই, একটা আর একটার বিপরীত না, দুটোই সমগোত্রীয়, কিন্তু পেমেন্ট পাওয়া না পাওয়া নিয়ে হচ্ছে এখানে তফাৎ। ওকে? তা চলেন দুটো একসাথে, মানে এ দেখেন রিসিপ্ট পেমেন্ট আছে একটা, আবার সেলস রিসিপ্ট আছে একটা। এই দুটোর আর একটু ব্যাখ্যা করে যাই। রিসিপ্ট পেমেন্ট কোনটা? আপনি ইনভয়েসে বাকিতে বিক্রি করছেন, ধরেন একজনে 5,000 টাকার প্রোডাক্ট কিনছে, আপনি তাকে 5,000 টাকার প্রোডাক্ট দিয়েছেন কিন্তু টাকা দেয়নি, আগামী মাসের 30 তারিখে টাকা দেবে। ওই 30 তারিখে যখন আপনি পেমেন্টটা রিসিভ করবেন, তখন করবেন রিসিভ পেমেন্ট, অর্থাৎ বাকি টাকা তোলার জন্য করবেন রিসিভ পেমেন্ট। আর নগদে কিনলে তো নগদে টাকা দিয়েই দিচ্ছে, সেটা করবেন সেলস রিসিভ। এখন সেলস রিসিপ্ট আর রিসিভ পেমেন্ট অনেকের কিন্তু গোলায় যায়, এটা যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইনভয়েসটা শুরু করি। তাহলে কাস্টমারের আন্ডারে ইনভয়েস আমরা ক্লিক করব প্রথমে। দেখেন এগুলো এক্সপ্লেন করে নেওয়া জরুরি, যারা না জানে। আর যারা জানেন তাদের কাছে হয়তো একটু ওয়ার্ড লাগতে পারে, আপনারা একটু আমাকে একটু সুযোগ দিবেন, যাতে সবাইকে একটু আহ মানে যারা নতুন বিগিনার যারা, তাদের জন্য আমি একটু ইয়ে করতে পারি। ঠিক আছে? আহ, আচ্ছা, এবার এবার আমাদের হচ্ছে কাজ করতে হবে এক্সেল ফাইল। এই যে এস্টিমেট ইনভয়েস, এটা হচ্ছে আপনার 8 নাম্বার ক্লাসের ডাটাবেজে আছে। এস্টিমেট আছে, ইনভয়েস আছে, দেখেন নিচেই অনেকগুলো ফাইল। আমি এই ফাইলটা আলাদা আলাদা করে দিয়েছি, একসাথে জড়তা করে দিই নাই। কারণ কি, আহ এটা যদি আমি বিচ্ছিন্নভাবে দিতাম হয়তো হজবরল হয়ে যেত, কোন জায়গায় কোন ফাইলটা ছড়ানো ছিটানো থাকতো। তার থেকে আমি এভাবে দিয়েছি যাতে করে আপনার কাজ করতে সুবিধা হয়, যে এই সেলস সংক্রান্ত ফাইলটা একসাথে থাকে। এখন এস্টিমেট পরে আমরা একটু ইনভয়েসে যাই আগে। আসছি ইনভয়েসে, এখানে দেখেন তথ্য কি কি আছে।
কলামটা খেয়াল করেন, কলামটা পড়ে শোনানো লাগবে না, আপনারা একটু খেয়াল করবেন কাজ করার সময়। কাস্টমার নেম আছে, টার্মস যে কতদিনের জন্য বাকিতে বিক্রি, যেহেতু ইনভয়েস এর জন্য বাকি ব্যাপারটা থাকতেছে, ইনভয়েস ডেট কত, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি কি, কোয়ান্টিটি কত, ট্যাক্স কত পার্সেন্ট, ডিসকাউন্ট কত পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে রিটার্ন, তার রিটার্নের দিকে আমরা এই দিকে একটু চোখ পরে দেই। এই যে যে কালার, আমি একটু কালার করে দিচ্ছি, এই যে যে অংশটা এইদিকে আমরা একটু চোখ পরে দিই, ঠিক আছে? আমাদের এদিকে একটু পরে চোখ দেই আমরা একটু উপরের গুলো, অর্থাৎ এই যে ইনভয়েস। তাহলে চলেন এটা ক্রিস স্মিথ এনার নামটা কপি করি। আমার এখানে কিছু তথ্য দিয়ে আছে, তার আলোকে আমি একটা ইনভয়েস করব। এখন এখানে কাস্টমারে আমি এখানে এসে পেস্ট করব ক্রিস স্মিথ, আগে দেখবো সে আছে কিনা। আচ্ছা, আমাদের এখানে কাস্টমারকে আমরা অ্যাড করি নাই, আমি হয়তো আপডেট করতে পারিনি, আমি যেহেতু এদিকে আছি, হয়তো আমার আপডেট, কাস্টমার এবং সাপ্লায়ার মেবি আমার আপডেট করা হয়নি, আমি একটু দেখি। তারপর এটা আপডেট না করলে আমি এখান থেকে র্যান্ডমলি অ্যাড করে দিতে পারছি, সমস্যা নেই। কাস্টমার্স একটু দেখি, জাস্ট মিনিট। না, আচ্ছা যাক, আমি এটা র্যান্ডমলি অ্যাড করে দিতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি পেস্ট করলাম ক্রিস স্মিথ, অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যে আমি যেহেতু এই কাস্টমার আগে অ্যাড করি নাই, আমি এই মুহূর্তে একটু অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, নেম অ্যান্ড কন্ট্যাক্ট ক্রিস স্মিথ। এখানে একটা বিষয় হচ্ছে যে মেইলটা দিতে হয়, মাস্ট একটা মেইল দিতে হয়। এখন নয়তো না দিলেও সেভ হবে, ব্যাপার না, কিন্তু একটা মেইল দিলে এই যে যে এখানে একটা সেন্ড লেটার, অর্থাৎ পরবর্তীতে সেন্ড করবে, অর্থাৎ আপনার ইনভয়েস, আমার যে এই ইনভয়েসটা মেইলে পাঠাবে, সেটার একটা ব্যবস্থা যাতে হয়, সেই মেইলটা এখানে দিলে একটু সুবিধা হয়। আচ্ছা, আমি ক্রিস স্মিথের এখানে জাস্ট মেইলে এখানে জাস্ট র্যান্ডমলি ওনার নামে একটা মেইল দিয়ে দিচ্ছি, তারপর আমি আমারটা আপডেট করে নিব, সমস্যা নেই। সি আর এস বড় হাত ছোট হাত দিয়ে, আপনাদের হয়তো অ্যাড করা আছে। আচ্ছা, আমি ধরুন র্যান্ডম একটা মেইল এখানে দিলাম, gmail.com, বিজনেস মেইলই হবে, কিন্তু আমি জাস্ট এখানে একটু অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার না দিলেও হচ্ছে, আমার অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া লাগবে। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা নতুন করে আচ্ছা, আমি জাস্ট একটু র্যান্ডম একটা কিছু দিয়ে দিচ্ছি। মানে আপনাদের যদি কাস্টমার অ্যাড করা থাকে, তাহলে আপনাদের আর কোনো এখানে প্যারা হবে না, ঠিক আছে? আশা করি কাস্টমার অ্যাড করা আছে। আচ্ছা, আমি এখানে এইটুকু জাস্ট একটা অ্যাড্রেস, নর্মালি একটা অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি, পরে আমি আপডেট করে নিব, সমস্যা নেই। আপনাদের করা আছে, আপনাদের হচ্ছে নামটা সিলেক্ট করলেই চলে আসবে, ওকে। আচ্ছা, তাহলে এবার দিলাম, দেওয়ার পরে ক্রিস স্মিথ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রিস স্মিথ, এবং এর মেইল নিয়ে নিয়েছে এবং বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের কাস্টমার অ্যাড করা থাকলে কি হতো, এই ডাটাবেজে ক্রিস স্মিথের নামের পরে এসে ক্লিক করলে এখানে কিন্তু বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সবকিছু নিয়ে নিত, কাস্টমারের মেইল নিয়ে নিত, সেন্ড লেটার যদি টিক মার্ক দিতেন, সেন্ড লেটার অর্থাৎ আপনার ইনভয়েস এটা মানে সফট কপি চলে যেত মেইলে, ঠিক আছে? এইভাবে টার্ম কত, নেট 30 ডেজ, ঠিক আছে? এটা ডিফল্টে আছে, কিন্তু কোন কাস্টমারের সাথে, আপনার কোনো কাস্টমার সাথে যদি এমন হয় যে 15 দিনে আছে, কারোর সাথে 60 দিনে আছে, ঠিক আছে, থাকতে পারে, আপনার নেগোসিয়েশন যার সাথে যেমন সেভাবে কিন্তু আপনার করতে হতে পারে। এখন নেট 30 ডেজ, আমার এখানে টার্ম দিয়ে দিলাম, ইনভয়েস ডেট আমি এখানে দিয়ে দিব, দেখে যে ইনভয়েস ডেট 14 ডিসেম্বর 2022। দেখেন, রানিং ডেটে এগুলো করতে পারা খুব বেশি বাহাদুরির ব্যাপার না, কিন্তু ব্যাক ডেটের বিষয়গুলো করতে গেলে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় অনেক ব্যাপার থাকে, ঠিক আছে, অনেক কিছু থাকে। এখন আমরা ওই সময়ের যে প্রতিষ্ঠানের নিয়ে কাজ করতেছি সেই অনুযায়ী আমরা কিন্তু করবো 14 ডিসেম্বর 2022, ওকে। ডিউ ডেট অটোমেটিক্যালি 30 দিনের এটা ক্যালকুলেশন হয়ে গেছে, যে জানুয়ারি 2023, ঠিক আছে, 13ই জানুয়ারি, এটা কিন্তু অটোমেটিক্যালি এই যে নেট 30 ডেজ ইনভয়েস ডেট থেকে ডিউ ডেটে অটোমেটিক ক্যালকুলেটেড করে নিয়ে নিয়েছে গেল। শিপ ভায়া এখানে হচ্ছে, অর্থাৎ কুরিয়ার সার্ভিস বা এই ধরনের মানে ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, এই ধরনের কিছু। আর বিলিং শিপিং, যদি কারোর বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস আলাদা হয়, আমি যদি কাস্টমারের ডাটাবেজে আলাদা অ্যাড করি, তাহলে এমন হতে পারে যে তার, আমি বিল করতেছি হেড অফিস বরাবর, আর শিপিং হচ্ছে তার গোডাউন বা শোরুমে, এরকম যদি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু বিলিং শিপিং আলাদা হতে পারে। আর যাদের বিলিং শিপিং এক, সেখানে বিলিংও যা থাকবে শিপিংও একই জিনিস থাকবে। আমরা যদি চাই শিপিং অফ করে দিতে পারি, কিন্তু অনেক প্রতিষ্ঠানের বিলিং শিপিং আলাদা, সেক্ষেত্রে এটা অবশ্যই জরুরি, থাকাটা জরুরি, ওকে। এইবার এখন আমাদের কাজ হবে কি, প্রথম এই পর্বটুকু আমরা করব, করার পরে এখন আসবো সার্ভিস, বা এই যে যে এখানে সার্ভিস লেখা, মানে এখানে কিন্তু প্রোডাক্ট আর সার্ভিস, ঠিক আছে, সার্ভিস ডেট এভাবে বোঝা, আবার দেখেন প্রোডাক্ট আর সার্ভিস এখানে লেখা আছে, ওকে। তা আমরা এখানে শুধু যখন সার্ভিস প্রোভাইড করব, তখন এখানে আলাদা আলাদা ডেট দিব, ঠিক আছে। মানে আমরা ইনভেন্টরি নিয়েও কাজ করতেছি, সার্ভিস নিয়েও কাজ করতেছি,
কিন্তু সার্ভিস যখন প্রোভাইড করব তখন ইন্ডিভিজুয়াল ডেট দিব, যে আমি অমুক একটা সার্ভিস দিয়েছি এত তারিখে, এরপর একটা সার্ভিস দিয়েছি এত তারিখে। ধরেন আজকের ডেটে যে 19 তারিখে আমি একটা সার্ভিস দিয়েছি, অ্যানাস্থেসিয়া, 19 তারিখ। ধরেন 20 তারিখে দিয়েছি অন্য যে কোনো একটা সার্ভিস, সাপোজ, ঠিক আছে, ধরেন ডক্টর কেয়ার, তাহলে আমি 20 তারিখে দিয়েছি। 21 তারিখে দিয়েছি নার্সিং কেয়ার, সাপোজ। কিন্তু ইনভয়েস করতেছি ধরেন আজকের ডেটে, আমি তিনটা ডেটে, ইন্ডিভিজুয়াল তিনটা ডেটে কিন্তু আমি সার্ভিস দিয়েছি, সেক্ষেত্রে আপনি সার্ভিস ডেটটা দিবেন। কিন্তু ইনভেন্টরি বা স্টক বা প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার এখানে আলাদা সার্ভিস ডেট দেওয়া লাগবে না। ওকে, তাহলে আমরা এখানে কি দিব? প্রোডাক্ট দিব। প্রোডাক্ট কি দিব? এখানে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করছি, যেমন লাইফ সেভিং ইকুইপমেন্ট কপি করে নিয়ে আসি, যদি আমি এটা ডাটাবেসে থাকে তাহলে আমি এখানে পেস্ট করলে চলে আসবে। এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট আমার ডাটাবেসে আছে, তাহলে আমি এখানে পেস্ট করছি, ওটা কপি করে নিয়ে এসে লাইফ সেভিং ইকুইপমেন্ট এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন এই যে ডেসক্রিপশন চলে আসছে, কোয়ান্টিটি কয়টা, রেট কত, অ্যামাউন্ট কত, সবকিছু এখানে কিন্তু চলে আসছে। এখন আমার এখানে কোয়ান্টিটি কয়টা আছে? আমার এখানে কোয়ান্টিটি আছে 5টা। ট্যাক্স কত? 10%। আচ্ছা, এখানে ট্যাক্সটা শো করে নাই, কারণ দাঁড়ান, ওয়েট, ট্যাক্স 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 ট্যাক্স, ও দেখেন আমি বাইরে থাকার কারণে, যার কারণে আমার হচ্ছে অনেক কিছু গোছা উঠতে পারিনি। আপনার একটু পার্ডন মাই মিস্টেক, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাকে আমি এখানে একটু র্যান্ডমলি একটা ট্যাক্স অ্যাড করে নিচ্ছি, জাস্ট বোঝানোর পারপাজে। আমাদের কি ছিল? ট্যাক্স অবলিক ভ্যাট, আমি জাস্ট ওটা দিয়ে দিচ্ছি, ট্যাক্স অবলিক ভ্যাট। আপনাদের যাদের অ্যাড করা আছে তাদের শুধু সিলেক্ট করলে হয়ে যাবে। এখানেও আমি এটা কপি করে দিয়ে দেই। আচ্ছা, ট্যাক্স ভ্যাট এজেন্সি, বিজনেস আইডি নাম্বার, এটা না দিলেও চলতেছে আমার এই মুহূর্তে, আমি আপডেট করে নিব, সমস্যা নেই। ফিলিং ফ্রিকোয়েন্সি, এটা আমরা কোয়ার্টারলি, অনেক দেশে আছে মান্থলি, অনেক দেশে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, স্থান ভেদে এটা চেঞ্জ হতে পারে। তো আমি এখানে কোয়ার্টারলি দিচ্ছি, যে আমি ইউকে করতেছি। আচ্ছা, রিপোর্টিং মেথড আমি হচ্ছে অ্যাক্রুয়াল, অর্থাৎ শুধু যদি ক্যাশে, যে না আমি আগে পাচ্ছি, এটা এটা ট্যাক্সের ক্লাস হয়েছে, এটা নতুন করে বলার কিছু নাই, তারপরে একটু মেনশন করে যাচ্ছি যে আমি যদি যে প্রোডাক্টগুলো সেল করতেছি সেই প্রোডাক্টগুলো টাকা পাবো, তারপরে ট্যাক্স দিব, সেটা ক্যাশের। আর আমি মানে বিক্রি যা করছি বা যা কিনতেছি সবকিছু, মানে মানে সবকিছু আমার ট্রানজেকশনের উপরে বেস করে, কত বাকিতে কত নগদে সেইটা ব্যাপার না। আমি ইন টোটাল আমার মানে প্রফিট অ্যান্ড লস বলেন বা সেলস বলেন, মানে সবকিছু মানে ফিনান্সিয়াল মানে ফ্লোর উপরে নির্ভর করে আমি যে ট্যাক্সটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল বেসিস। আচ্ছা, এটা হচ্ছে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস। আচ্ছা, সেলস ট্যাক্সে দিচ্ছি 10%, আর পার্সেসে দিচ্ছি 8%। ওকে, 8। ওকে, ইটস ডিক্লেমেবল দিয়ে দিচ্ছি পার্সেস ট্যাক্স। আচ্ছা, একটা ট্যাক্স অন্তত আমার সেট আপ হয়েছে, যাতে আমি এখন অ্যাড করে নিতে পারবো, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, ওকে, একটা হয়েছে। এখন দেখেন ইনভয়েসের ক্ষেত্রে আমার এখানে তো রিলোড দিতে হতে পারে, তা না হলে তো দেখা যাবে না ভাবি। আচ্ছা, আমি একটু রিলোড দিচ্ছি, এগুলো আবার ফিল আপ করতে পারবো, সমস্যা নাই। একটু রিলোড দিলে আমার এইটা এই টাইপে করা তো ওখানে শো করবে, সমস্যা নেই। আমার কি আপডেট করা ছিল না ছিল আমি খেয়াল করতে পারি নাই, আমি খুব আহ দৌড়ের ভিতরেই আছি, যাই হোক। আচ্ছা, চলে আসছে। এই যে দেখেন, এই যে ট্যাক্সের জায়গাটা চলে আসছে। ওকে, আপনাদের করা আছে, আশা করি আপনাদের এটা মানে পোহাতে হবে না যদি কেউ আপডেট করে থাকেন সবকিছু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার সেই কাস্টমার ক্রিস স্মিথ, আমি এটা এটা একটু মানে ফাস্ট করে যাচ্ছি। এটা তো যেহেতু পড়ছি, সেন্ড লেটারে একটু টিকমার্ক দিয়ে গেলাম। এখানে ডেটটা 2022 ডিসেম্বর 14 ডিসেম্বর। ওকে, দিলাম। এখানে আহ, ছিল কি, এখানে নোটপ্যাড আছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম, কোয়ান্টিটি 5, এবং ট্যাক্স কত ছিল? ট্যাক্স ট্যাক্স 10%, এবং ডিসকাউন্ট ছিল 4%। এখানে ডিসকাউন্ট নিয়ে একটা আলাদা ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট সিলেক্ট করছি, এখন কিন্তু সব সিলেক্ট করার কাজ। কোয়ান্টিটি 5, রেট কত? এই দেখেন কোয়ান্টিটির পরে ক্লিক করলে দেখছেন কোয়ান্টিটি অন হ্যান্ড 300, রিঅর্ডার পয়েন্ট 30। এই দুটো বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন ইনভেন্টরি অ্যাড করছিলাম বাল্ক আকারে, অর্থাৎ প্রোডাক্ট, যেটা সহজে বুঝবেন, ওই ইনভেন্টরিও যা প্রোডাক্টও যা তাই, আবার আহ, কি বলে, নাম তো দুই তিনটা, যাই হোক। এখানে
আমার কোয়ান্টিটি অন হ্যান্ড কতগুলো আছে এখন, এটা কিন্তু এই 300 যেটা আছে এখন, এই যে 5টা আমি দিচ্ছি, এরপরে যখন ইনভেস্ট করবো দেখবেন 295টা, অর্থাৎ এই 5টা মাইনাস হয়ে যাবে। আর রিওয়ার্ডার পয়েন্ট, তার মানে মিনিমাম যে 30টা আমার হাতে থাকবে, ওই 30টা হাতে থাকতে থাকতে যখন আমার মনে করায় দিবে কুইক বুকস, 30টার থেকে যখন মানে 31টা থাকবে তখনও আমাকে মনে করাবে না, 30টা যখন থাকবে তখন আমাকে রিমাইন্ড করাবে যে না, আপনার স্টক, এই স্টকটা ফুরায় গেছে, বা মিনিমাম একটা কোয়ান্টিটিতে আসছে যেটা আপনি অ্যালার্ট করতে চেয়েছেন, যে মিনিমাম 30টা যখন হবে তখন আমাকে যেন অ্যালার্ট করা হয় যাতে আমি এটা রিস্টক করি। এটা হচ্ছে সেই রিওয়ার্ডার পয়েন্ট। ওকে, এটা প্রতিনিয়ত যখন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আহ, এটা ইনভয়েস করবেন বা সেলস সংক্রান্ত কাজে যখন যাবেন তখন অটোমেটিক্যালি এটা ট্র্যাক করতে পারবেন সহজেই। ওকে, তো চলেন, এখানে 300 আর 30 দেওয়া আছে, এটা 5টা দেওয়ার পরে পরবর্তীতে আমি এই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট নিয়ে যখন ইনভয়েস করবো তখন এই কোয়ান্টিটিটা কমে যাবে। এবার রেট কত? 880। এটা কোন রেট? আমরা কিন্তু দুটো রেট দিয়েছি, আমরা দুটো রেট দিয়েছি স্টকের ক্ষেত্রে বা ইনভেন্টরির ক্ষেত্রে। একটা আমার সেলস রেট, একটা পার্সেস রেট, আমি কয় টাকায় কিনেছি কয় টাকায় বিক্রি করব, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা। তো এখানে যেহেতু আমি পার্সেস করতেছি না, এখানে আমি সেলস করতেছি, জন্য সেলস রেটটা আসছে, ঠিক যখন পার্সেস করব তখন পার্সেস রেটটা আসবে। ওকে, তা এখানে রেট 880, এটা এই 880 গুণ 5 গুণ করে অ্যামাউন্টটা চলে আসছে। এবার ট্যাক্স, এখানে ক্লিক করে দেখেন এই যে 10%, আচ্ছা এই যে 10% আসছে, ট্যাক্স অবলিক ভ্যাট দেওয়া হয়েছে। যাক, আপাতত আমি এটা দিয়ে যাচ্ছি, পরে আমি সমাধান করে নিব। এখানে আহ আমার রেটটা কেমন ভাবে আসছে আমি ঠিক বলতে পারি না, দেখে নিই আমি একটু। ট্যাক্স অবলিক ভ্যাট, কিন্তু ওখানে অন্যভাবে আসছে, যাই হোক ওটা করা যাচ্ছে। এখানে জাস্ট আমার 10% বোঝা যাচ্ছে, তারপরে অবলিক দেওয়ার কারণে এই যে অ্যান্ড এই যে বিভিন্ন চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে, ট্যাক্স অবলিক ভ্যাট এই এই চিহ্নগুলো হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এবার ঠিক আছে, সমস্যা নেই। এই যে ট্যাক্স অবলিক ভ্যাট, এখানে নামটা এরকম দেখাচ্ছে কিন্তু আমার এখানে 10%, এটা বোঝা গেলে হচ্ছে। আচ্ছা, দিলাম। এইবার ক্লাস লোকেশন কিন্তু এখনো আমার আসে নাই। ক্লাস লোকেশন আমি প্রথমে বলছিলাম যে আপাতত অফ থাকবে, যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই ওপেন করতে বলবো, ঠিক আছে। মানে আলাদা আলাদা প্রোডাক্টকে আলাদা আলাদা ক্লাসে বা কোন কোন লোকেশন থেকে আমি মানে ইনভয়েস করতেছি কি দেখি, বা কোন লোকেশন থেকে প্রোডাক্ট আমার কাস্টমাররা পারচেস করতেছে সেগুলো নিয়ে আলাদা আমাদের ক্লাস আছে, একাধিক ক্লাস আছে। ওকে, তো আমরা লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম। এবার আসি ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা কপি করব, যে প্রোডাক্টটা আছে কি না আমার অ্যাড করা, এখানে এসে পেস্ট করব। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট নাই, এটা আমার অ্যাড করা নেই। তার মানে কি, সবই যে আপনার যে ডাটাবেজে আছে সেই প্রোডাক্ট নিয়ে যে সবসময় আপনি ইনভেস্ট করবেন তা না। এমন হতে পারে যে ওই প্রোডাক্ট আপনি আজকে আনছেন, বা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন 1 মাস আগে, কিন্তু আজকে দেখতেছেন নতুন নতুন অনেক প্রোডাক্ট যেগুলো আপনি ইতিপূর্বে ইনভয়েসে করেন নাই ওই প্রতিষ্ঠানে। এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে। কারণ কি, সে তো নতুন প্রোডাক্ট আনতে পারে, নতুন তার বিজনেসে আরো 5টা প্রোডাক্ট নিয়ে আসছে, গত মাসে আপনি কাজ করছেন, এখন নতুন প্রোডাক্ট দেখে কি আপনি কাজ করবেন না? বা আপনার কাছে মনে হবে যে ভুল হচ্ছে না? ভুল না, ব্যাপারটা হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়েও কাজ হবে। সেক্ষেত্রে আপনাকে সেইটা ডাটা আপনাকে সে সরবরাহ করবে, যদি সরবরাহ করে আপনি অ্যাড করবেন, যদি সরবরাহ না করে থাকে তাহলে আপনি ওই ইনভয়েস করার সময় র্যান্ডমলি ভাবে অ্যাড করে যাবেন। ধরেন আমি এখানে ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট দিয়ে পেস্ট করছি, যেহেতু এটা অ্যাড করা নাই তাহলে আমি অ্যাড নিউ এরপরে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট যখন লেখা, তারপরে ক্লিক করে দিয়েছি, দিলে এটা কিন্তু নতুন করে আমার একটা স্টক অ্যাড করার জায়গা চলে আসছে। নেম কি হবে? ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। এটা কি আইটেম, কি সার্ভিস না ইনভেন্টরি আইটেম? দিলাম। এরপর এসকিউ কোড যদি থাকে, ধরেন এখানে এটা আমার এখানে চলে আসছে একটা, তা আমি ওই সেমটা না দিয়ে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মডিফাই করে দিচ্ছি। ধরেন এই ক্যাটাগরি, ক্যাটাগরি কি হবে? ইনভেন্টরি, ইনভেন্টরি। ওকে, এবার ইনভেন্টরি ইনফরমেশন। এখন এখানে ধরেন আমার হাতে কোনো ডাটা নাই, কিন্তু ধরে নেন আপনাকে বায়ার দিয়েছে যে এখানেও কোয়ান্টিটি অন হ্যান্ড 200 পিস, সাপোজ, যে ডায়াগনস্টিক এন্ড টেস্ট ইকুইপমেন্ট 200 পিস নিয়ে শুরু করছে। ডেট কত? ওই 2001-1-2018 সাল বা পরে, এটা ধরেন পরে 1-2, 1-0-2, আচ্ছা এখানে 0-2 হবে আগে, মানে অর্থাৎ 2 ফেব্রুয়ারি 1 তারিখ 2018, ধরেন এই প্রোডাক্টটা 1 মাস পরে আনছে, হইতেই পারে। এখানে ক্যালেন্ডারে একবার ক্লিক করবেন, করে এই ডেটটা দিয়ে দিলেন, দিলেন। এবার রেকর্ড পয়েন্ট যে 30টা, হ্যাঁ মিনিমাম 30 কোয়ান্টিটি যখন আসবে তখন আমাকে যেন রিঅর্ডার করার জন্য এটা অ্যালার্ট করে। আর এই ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট কি হবে? ইনভেন্টরি অ্যাসেট, এটা কিন্তু এখানে থাকবেই, এটা র্যান্ডমলি থাকবে। আপনার ইনভেন্টরিও আছে কিন্তু এটা, এই অ্যাকাউন্টটা হবে ইনভেন্টরি অ্যাসেট। কুইকবুকস এটা সাজেস্ট করতেছে আপনি এটা এখানে রাখবেন, ঠিক আছে। এবার এখানে ডেসক্রিপশনে, ওই ডেসক্রিপশনে ওই নামটাই আমি কপি করে নিয়ে আসি। মানে এটা দেখাচ্ছি যে আপনি চলতি পথে যদি নতুন নতুন প্রোডাক্ট আপনার অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেটা দেখাচ্ছি। কারণ এখানে আমাদের তো কোনো ইনস্ট্রাকশন দেয়া নাই যে এটার প্রাইস কত বা কি দেখি। ও, সেলস প্রাইসটা দেওয়া আছে, সরি, না সেলস প্রাইস দেওয়া নাই। আচ্ছা যাই হোক,
এখন আমাদের তো এটা দিবে, না দিলে তো আমরা করতে পারবো না। তা আমি এখানে জাস্ট সমাধান করার জন্য জাস্ট একটু 500 পাউন্ড দিয়ে দিলাম। এখানে ইনকাম অ্যাকাউন্ট কি হবে? সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এটা কিন্তু আমি আন্দাজের পরে দিয়েছি, ব্যাপারটা এভাবে ধরবেন না, জানেন আপনাকে এটা তথ্য দিয়েছে, না দিলে তো আপনি ইনভেস্ট করতে পারবেন না। তো আমরা জাস্ট একটু কমপ্লিট করার জন্য উদাহরণস্বরূপ এটা দিলাম, আবার অন্য মাইন্ডে নিয়েন না। আচ্ছা, ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা অবশ্যই থাকবে, ঠিক আছে। এবার প্রাইস ইজ ইনক্লুসিভ অফ ট্যাক্স, না এটা ইনক্লুসিভ দেওয়ার দরকার নাই, ঠিক আছে। মানে ট্যাক্স আমরা এখানে ইনক্লুসিভ এক্সক্লুসিভ, এটা হবে এক্সক্লুসিভ ট্যাক্স। এখন ইনক্লুসিভ বলতে কি, এইটার সাথে ট্যাক্স মানে যুক্ত, যে 500 টাকা বাদে এর সাথে কোনো ট্যাক্স নাই, তাহলে হচ্ছে ধরেন এটা ইনক্লুসিভ অফ ট্যাক্স। আর এক্সক্লুসিভ অর্থাৎ এই 500 টাকা বাদে এর বাইরে হয়তো 5% বা 10% ট্যাক্স আছে এই প্রোডাক্টে, সেটা আলাদা। তাই ইনক্লুসিভ অফ ট্যাক্স না বিধে এটা ঠিক মার্ক দিব না, ওকে। আচ্ছা, সেলস ট্যাক্স এখানে কি আমরা সেট করে দিব? না, এমন আছে এই প্রোডাক্টটা আমরা কারোর সাথে 10% ট্যাক্সে সেল করব, আবার কোনো কান্ট্রিতে আমি এটা সেল করতে পারি 12% ট্যাক্স, আবার কোনো কান্ট্রিতে 8% ট্যাক্স আমি নিতে পারি, বা কোনো পার্টি বা কান্ট্রি বা লোকেশন বলেন, পার্টি বলেন, বিভিন্ন ভেদে এটা চেঞ্জ হতে পারে। আমি যদি ফিক্সড রাখি যে না, কিছু কিছু প্রোডাক্ট আছে যে না, সব ক্ষেত্রে ওই দেশে নির্দিষ্ট আইন দ্বারা স্বীকৃত যে এই প্রোডাক্টে বা এই ক্লাসিক্যাল প্রোডাক্টে এত পার্সেন্ট ট্যাক্স অবধারিত, সেক্ষেত্রে আপনি বাইরে কিছু যাইতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে না, আহ, মানে আমি বিভিন্ন কান্ট্রি থেকে আলাদা আলাদা এই প্রোডাক্টে ট্যাক্স ধরতে পারবো এমন কোনো নিয়ম আছে বা এমন কোনো সুযোগ আছে, সেক্ষেত্রে আমি যদি একটা ফিক্সড ট্যাক্স সেলসের ক্ষেত্রে দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার ওইটা আর তখন করতে পারবো না, ঠিক আছে। কাজে আমি এখানে ফিক্সড কোনো ট্যাক্স দিচ্ছি না। এবং পার্সেজ ইনফরমেশন ধরে নেন, আহ, এই ডেসক্রিপশনটা এটা দিয়ে দিই। আর এখানে যেটা, যে প্রোডাক্টটা আমরা 500 টাকা বিক্রি করছি, ধরেন এটা আমরা 380 পাউন্ডে আমরা কিনেছি, পার্সেস কস্ট। এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট হবে কস্ট অফ সেলস, এটা থাকতে থাকবে। এন্ড কস্ট ইজ ইনক্লুসিভ অফ পার্সেস ট্যাক্স, এটা আমরা কিছু দিব না, পার্সেস ট্যাক্সও কিছু দিব না। এখানে যদি প্রিফার্ড সাপ্লায়ার, এগুলো আপনাদের দেখানো হয়েছে, তারপর আর একবার দেখাচ্ছি, রিপিট হচ্ছে যেহেতু। প্রিফার্ড সাপ্লায়ার যদি এমন হয় যে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আপনি একটা সাপ্লায়ারের কাছ থেকে সবসময় কিনেন, কিনে আপনি বিক্রি করেন, আপনি বাল্ক আকারে কেনেন, আপনি খুচরা কোয়ান্টিটিতে বিক্রি করেন, তাহলে আপনি ওই সাপ্লায়ারকে এখানে অ্যাড করে রাখতে পারেন যে প্রিফার্ড সাপ্লায়ার। যদি এমন হয় যে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আপনি 3 জনের কাছ থেকে কেনেন, 3টা পার্টির কাছ থেকে, তাহলে কিন্তু এখানে সেটা না করলেও চলতেছে। কিন্তু একজন যদি থাকে যে না, আপনি ফিক্সড ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনেন, তাহলে এটা রাখতে পারেন। যাক, আমরা ওটা অত দূর না যাই, আমরা 7 ক্লোজ করলাম। এখানে 7 ক্লোজ করলে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট নিয়ে আমার কিন্তু এখানে অন্য তথ্য এই যে সবগুলো চলে আসছে। এখন আমার আছে কি, 4 কোয়ান্টিটি, এখানে 4, ওকে, 4 দিলাম। দিয়ে এবার ট্যাক্স কত, এখানেও কিন্তু 10%, আমি এখানে 10% উল্লেখ করে দিলাম। এই দুটো প্রোডাক্ট নিয়ে আমার হচ্ছে ইনভয়েস করা হয়েছে। এবার ডিসকাউন্ট, এখন ডিসকাউন্ট দেখেন, এখানেও 4 এখানেও 4। এখন ডিসকাউন্ট নিয়ে একটা ব্যাপার আছে কি, দেখেন, আমার তো প্রোডাক্টের সব তথ্য দেওয়া হয়ে গেল, কোয়ান্টিটি কত, রেট কত, ট্যাক্স কত, সবকিছু দিলাম। ডিসকাউন্ট, এই যে এখানে দেখেন ডিসকাউন্ট পার্সেন্ট, আবার ডিসকাউন্ট ভ্যালু। যদি এখানে পার্সেন্ট না বলে পার্সেন্টে পরে আসি, যদি এমন বলা হতো ডিসকাউন্ট ভ্যালু, তাহলে কি করতে হতো, ডিসকাউন্ট পার্সেন্ট যেখানে লেখা, এখানে দেখেন একটা ড্রপ ডাউন চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, ডিসকাউন্ট ভ্যালুতে যে আপনি এখানে ধরেন দুটো প্রোডাক্টে 100 টাকা ডিসকাউন্ট, সাপোজ 100 দেন, এখানে 6400 যেখানে টাকা হয়েছে, এখান থেকে দেখবেন এই ডিসকাউন্ট ভ্যালুতে 100 বসালাম, এখানে মাইনাস হয়ে যাবে, দেখেন এই, এই যে 100 মাইনাস, ওকে। এইটা এখানে ডিসকাউন্ট যদি ভ্যালুতে হয় যে না, দুইটা প্রোডাক্ট কিনছে, তাতে আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে 100 টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে, 6400 থেকে মাইনাসে 6300 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আবার কি আছে, 10% ট্যাক্স আছে, ইত্যাদি ইত্যাদি, মানে সবকিছু সমান নয়। এখন আমার কথা হচ্ছে আমি ডিসকাউন্ট দেখতেছি, এটা হচ্ছে ভ্যালুতে। আর যদি পার্সেন্টেজ হয়, তাহলে কি করব, এই 100 কেটে দিয়ে এখন পার্সেন্টে আসেন হিসাবে, এটা গড় করতে হবে, গড়। গড় কিরকম, গড়ের অঙ্ক তো সবাই করছেন কম বেশি। দেখেন, এখানে একটা বিষয় খেয়াল করেন, প্রোডাক্ট কয়টা, দুইটা, কিন্তু এখানে ট্যাক্স কত, এটা এখানেও 4%, এখানেও 4%। আপনার কি মনে হচ্ছে যে এটাও 4%, এটাও 4%, দুটো প্রোডাক্টে 4 4% বিধায় আমি ওখানে মূল 4% দিয়ে দিব, তাই না? ব্যাপারটা তো গড় করার ভিতরে। আমার যদি এখানে এমন হতো যে 5টা প্রোডাক্ট হচ্ছে, তাহলে এখানে যদি এমন হতো যে না, প্রথম প্রোডাক্টে 4%, পরের প্রোডাক্টে 3%, পরের প্রোডাক্টে ডিসকাউন্ট 6%, পরের প্রোডাক্টে 5%, পরের প্রোডাক্টে 2%, তাহলে আমি কিভাবে বের করতাম? আমি অ্যাডভান্স এক্সেল অনেকে জানেন, অনেকে জানেন না, তো আমি একটু ক্যালকুলেটারে দেখাচ্ছি, ক্যালকুলেটারে দেখলে একটু সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে ধরেন আমি ম্যানুয়ালি, একেবারে ম্যানুয়ালি দেখাচ্ছি, মানে যেগুলো সবাই সহজবোধ্য, এখানে টান দিয়ে ক্যালকুলেটারে মিলাই দেবো ব্যাপারটা অ্যাডভান্স এক্সেলের মতো করে, যারা সবাই জানলে তো ভালো, আর না জানলে তো আরো ভালো, কিন্তু আমি যাতে সবাই একটু জানতে পারেন সহজে। আচ্ছা, 4, এখানে 4 + 3 + 6 + 5
+2। তাহলে এই 20% হয়েছে। প্রোডাক্ট কয়টা? এক, 1 2 3 4 5, পাঁচটা প্রোডাক্টে টোটাল কোনোটা 4%, 3%, 6%, 5%, 2%, সব মিলায় পাঁচটা প্রোডাক্ট হচ্ছে 20%। এখন আমি এই 20 যে সংখ্যাটা এটাতে দিয়ে প্রোডাক্ট সংখ্যা দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 20% হয়েছে। টোটাল ডিসকাউন্ট পার্সেন্টের সংখ্যা হচ্ছে 20। এখন আমি যদি পাঁচটা প্রোডাক্ট আছে, পাঁচটা প্রোডাক্ট যদি ভাগ দিই 20 ভাগ 5, তাহলে কত হচ্ছে? 4। এই 4 দিব আমি ডিসকাউন্টে। ধরেন এখানে প্রোডাক্ট থাকবে পাঁচটা, ডিসকাউন্ট হবে পাঁচটা প্রোডাক্টে 5 রকম। প্রোডাক্ট আছে পাঁচটা, সাপোজ প্রোডাক্ট পাঁচটা আছে, সবগুলো ডিসকাউন্ট যোগ করে হয়েছে 20% বা 20। এখন ওই 20কে ভাগ দিব কয়টা প্রোডাক্ট, সেই কয়টা প্রোডাক্ট দিয়ে যা হবে সেই পার্সেন্টটা আমি গড় করে এখানে দিয়ে দিই। সেখানে পয়েন্ট আসলে পয়েন্ট আসবে, পয়েন্ট না আসলে পয়েন্ট আসবে না, অর্থাৎ যা আসবে ভাগ দিয়ে যে আমার ডিসকাউন্ট টোটাল যোগ করে কত হচ্ছে এবং প্রোডাক্ট কয়টা সেটা গড় করে আমি সেই পার্সেন্টটা এখানে দিই। তার মানে উপরে যেটা দেওয়া হয়েছে এই যে 4 আর 4, এটা কিভাবে দেওয়া হয়েছে? প্রথম প্রোডাক্টে 4%, পরের প্রোডাক্টে 4%, তাহলে 4 আর 4 যোগ করলে 8। 8 ভাগ প্রোডাক্ট কয়টা? দুইটা। 8 ভাগ 2, তাহলে 4। এই জন্য 4 দেওয়া হয়েছে, এমন না যে এখানেও 4 এখানেও 4। এটা কিন্তু একটু ট্রিকি ভাবে রাখছি আমি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে যদি দুইটা দুই রকম হতো তাহলে সহজে বোঝা যেত বা অন্যভাবে বোঝা যেত, কিন্তু 4 4 দিলে কনফিউজিং যাতে হয়, তাতে আপনার কনফিউজিং স্টেপে আপনি কি করবেন সেটা যেন আপনি বুঝতে পারেন, এই জন্য এভাবে রাখা। ওকে, তাহলে বুঝতে পারলাম যে এখানে যে 4 4 দেওয়া আছে বিধায় ওখানে 4 দিয়েছি, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, যাক আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এটা একটু মাথায় রাখবেন যে ডিসকাউন্ট যদি এমন হয় যে না, আহ, মানে পাঁচটা প্রোডাক্ট আছে আলাদা আলাদা ডিসকাউন্ট করা হয়েছে, সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেটা আমি কিন্তু দেখালাম। আচ্ছা, তাহলে এখানে আমার দুটো প্রোডাক্ট হয়ে গেল, তাহলে আমি এখানে 4% দিয়ে দিতে পারতেছি। আমার যেহেতু 4 4 যোগ করলে 8 ভাগ 2 দিচ্ছি দুটো প্রোডাক্ট, তাহলে 8 ভাগ 2 4, তাহলে 4 এখানে দিয়ে দিলাম। ডিসকাউন্ট পার্সেন্ট 4 দিলে দেখেন এই 6400 টাকা 4%-এ কত হয় সেইটা কিন্তু কিন্তু এখানে বসে যাচ্ছে। ওকে, এবং শিপিং, শিপিং এ যদি আলাদা কোনো ট্যাক্স থাকে, শিপিং এ যদি আলাদা কোনো কিছু থাকে সেটা এখানে বসা দিতে পারেন। ওকে, শিপিং চার্জ যদি থাকে বা শিপিং এ যদি কোনো ট্যাক্স থাকে আলাদা, ঠিক আছে, শিপিং ট্যাক্স, সেটাও এখানে দিতে পারেন। তো আমাদের এখন নাই, আমাদের একটা ট্যাক্স আছে 10% ট্যাক্স, 6144, অর্থাৎ মূল টাকার উপরে ট্যাক্সটা কিন্তু মূল টাকার পরে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইখানে 6400 থেকে মাইনাস করতেছে ডিসকাউন্ট পার্সেন্ট, পার্সেন্টটা মাইনাস করে পর যে টাকা সেই টাকার উপরে ট্যাক্স 10%, সেই ট্যাক্সে 10% এত টাকা হচ্ছে, এবং টোটাল এই ছিল সাব টোটাল উপরে, আর এখানে কিন্তু টোটাল হয়ে যাচ্ছে। টোটাল হয়ে যাচ্ছে। এখন যদি কেউ ডিপোজিট করে যে না এই 6400 টাকার প্রোডাক্ট বা সাব টোটাল দিয়ে বা টোটাল হয়েছে এত টাকা, এখানে উনি 1000 টাকা ডিপোজিট করছে, তাও কিন্তু এখানে দেওয়ার অপশন আছে। আর যদি টোটালে কিছু না দেয় তাহলে কি হচ্ছে, ডিপোজিটে আমার কিছু দেওয়া লাগতেছে না, এমন না যে জিরো দিতে হবে, কিছু দেওয়া লাগবে না, আমার ব্যালেন্স ডিউতে এই টাকাটা থাকবে। আমি কি করব, এখানে সব কিছু আরেকবার ক্রস চেক করব সব ঠিকঠাক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা, বিশেষ করে ডেট, টার্ম, অ্যাড্রেস বা বিলিং শিপিং, ঠিক আছে, বা কোন কাস্টমার সেই কাস্টমার পাল্টে গেছে কিনা। এই দেখেন এই যে মেসেজ আমরা সেট আপ করছিলাম, দিস আইটেমস কামস উইথ 6 মান্থ ওয়ারেন্টি। ওকে, তারপরে আরেকটা আছে পেপারে যখন চলে আসে যে থ্যাঙ্কস উইথ কামস অ্যাগাইন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এগুলো ইনভয়েস যখন করবো তখন আমরা আরো ক্লিয়ার হবো যে যখন একটা সেভ করবো। এই যে সেভ অ্যান্ড সেন্ড, প্রথমটা সেভ অ্যান্ড সেন্ড আসবে, আমরা সেভ অ্যান্ড সেন্ড করবো না। এইখানে এই যে সাইডে ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করে সেভ অ্যান্ড ক্লোজ করবো। ক্লোজ করে বা এখানে আমরা কিন্তু প্রিন্ট প্রিভিউ পিডিএফ এ আমরা দেখতে পারি। আচ্ছা, এটা তো সরে গেল, পিডিএফ এ হয়তো ক্লিক করতে পারি নাই, যাই হোক আমরা এখান থেকেও পিডিএফ দেখতে পারবো। এই যে সেভ করলাম, সেভ করার পরে আপনার কাছে যদি ক্লায়েন্ট চায় যে এই পিডিএফটা আমার ইমার্জেন্সি লাগবে, ধরেন আপনি কাজ করতেছেন তার প্রতিষ্ঠানে, ইমার্জেন্সি ভাবে বললো যে ওই ইনভয়েসটা এই কাস্টমারের এত ডেটের ইনভয়েসটা লাগবে, আপনি ইনস্ট্যান্ট কিভাবে দিবেন? সেলস সেন্টারে যে অল সেলসে যাবেন, অল সেলসে আসলে দেখবেন যে আপনার সবকিছু এখানে আছে, ইনভয়েস, এস্টিমেট, সবকিছু আছে। ঠিক আছে, এই এখানে আসলেন, এখানে এসে দেখেন এই যে লাস্ট 12 মান্থ দেওয়া, এটা তো আরো পুরনো, মানে 12 মাস আগের। আপনি এখানে এসে ওয়াল দিবেন, ওয়াল ডেটের এখানে ওয়াল দিবেন, এই যে ইনভয়েসটা। আপনি কি করবেন, ভিউ অ্যান্ড এডিটে যাবেন। ভিউ অ্যান্ড এডিটে গেলেন, ওই ইনভয়েসটা ওপেন হলো। ওপেন হলে আপনি নিজে থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এই যে প্রিন্ট অর প্রিভিউ, এখানে গেলেন, প্রিন্ট অর প্রিভিউতে ক্লিক করলেন, ক্লিক করলে এই যে পিডিএফ ফাইলটা। ওকে, এই যে এই যে আমার ইনভয়েস। ওকে, এখানে আমার লোগোটা শো করাই নাই, মানে আমি ওই পরবর্তী সেটিং গুলো অনেক কিছু মিস করছি, আপনাদের হয়তো মিস হওয়ার কথা না। যাই হোক, এখানে এই যে আমার ইনভয়েস রেডি, আমি এটাকে কি করতে পারছি, এই যে ডাউনলোড করতে পারতেছি। যদি প্রিন্ট করি প্রিন্ট করতে পারতেছি, তো আমি এখানে আপাতত মানে এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি আমার সে ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে আমি এই পিডিএফটা এই যে ডাউনলোড হয়ে গেল, ইনভয়েস 1001 নাম্বারও হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে ইনভয়েসটা আমরা একটা রেকর্ড করে ফেললাম, এবং ইনভয়েসটা থাকলো কোথায়,
এই যে এখানে এসে সেলসের আন্ডারে সেলস প্যানেলে অল সেলসের ভিতরে এসে আমি ইনভয়েসটা পেলাম। এই যে ইনভয়েস 1001, কাস্টমার ক্রিস স্মিথ, অ্যামাউন্ট এত। এই দেখেন ওভার ডিউ, অর্থাৎ নির্ধারিত যে দিন, যে 30 দিনের ভিতরে নেট 30 ডেজ আমার টার্ম ছিল, 30 দিন পার হয়ে যখন 31 দিন হয়ে যাবে তখন কিন্তু এটা ওভার ডিউতে চলে যাবে। ঠিক আছে, এই তখন এই এই আইকনটা, এই যে আই বাটনের একটা আইকন চলে আসবে আলাদা। ঠিক আছে, ওভার ডিউ হয়ে গেলে। যাই হোক, তাহলে এটা আমাদের ইনভয়েস করা হলো। কিভাবে একটা ইনভয়েস করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব, আজকে জাস্ট দেখবো যে কোনটা কিভাবে করে। এবার আছে কিভাবে এস্টিমেট রেকর্ড করতে হয়। এস্টিমেট, এস্টিমেটটা কি? আপনার এই যে ইনভয়েসটা আমরা করলাম, এই ইনভয়েসের আগে আরেকটা নাম আছে প্রি ফর্মা ইনভয়েস। ঠিক আছে, বা ফরমায়েশ, যেটা আমরা বাংলায় চিনি ফরমায়েশ নামে। এস্টিমেট কিরকম? ধরেন আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনবে, সাপোজ আপনার কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনবে, কেনে নেই এখনো। ধরেন এই যে ক্রিস স্মিথ, এই যে একটা কাস্টমার, ক্রিস স্মিথের জায়গায় আহ, ধরেন ক্রিস স্মিথ আপনাকে একটা আহ, মানে এস্টিমেট পাঠালো। সেটা কি? যে আমি আপনার কাছ থেকে আগামী 6 মাসে প্রতি মাসে 1 লাখ টাকার করে প্রোডাক্ট কিনবো, 6 মাসে 6 লাখ টাকার প্রোডাক্ট কিনবো। আমার সার্জিক্যাল ইকুইপমেন্ট লাগবে 50 পিস প্রতি মাসে, হ্যান্ড স্যানিটাইজার লাগবে 20 পিস, সার্জিক্যাল মাস্ক লাগবে 30 পিস, তারপরে ইসিজি মেশিন লাগবে 50 পিস প্রতি মাসে। এটা এস্টিমেট আপনাকে দিল যে আমার এই প্রতি মাসে এইটা এটা করে লাগবে, আমি একবারে নিব না, 6 মাসে আলাদা আলাদা করে নিব, আমি আপনাকে আলাদা পে করবো। এখন ওইটা আপনাকে পাঠালো, আপনি কি করবেন? আপনার কাছে আপনি রিসিভ করতে পারেন, কিন্তু এস্টিমেটটা তো নন পোস্টিং আইটেম। উনি আপনাকে তো মানে আপনার কাছে নিবে বলছে কিন্তু নেয়নি। তো যতক্ষণ উনি না নিচ্ছে ততক্ষণ এটা নন পোস্টিং আইটেম। ঠিক আছে, ওটা আপনার হিসাবে কোনো প্রভাব ফেলতেছে না। আপনি কি করতে পারেন? এস্টিমেটটা রেকর্ড করে রাখতে পারেন যে আমাকে পাঠিয়েছে। যদি আমি এস্টিমেটটা কনভার্ট করতে হয়, কখনো যদি বলে যে আপনি কনভার্ট করেন, তখন আমি কনভার্ট করলে এটা আমার পোস্টিং আইটেম হিসেবে আমি সেটা আমার হিসাব করতে পারবো। প্রোফার্মা ইনভয়েস, আচ্ছা, ওকে। আচ্ছা, এবার কি হবে? রেকর্ডিং এস্টিমেট, আমরা সেই এস্টিমেটটা এখন করব। এখন আমাদের একটা কাস্টমার যদি এস্টিমেট পাঠায়, সেটা যেহেতু আমাদের নন পোস্টিং আইটেম, কিভাবে আমরা সেটা রেকর্ড করি, এস্টিমেটের কি কি স্ট্যাটাস থাকে সেগুলো আমরা একটু দেখব। তার প্রথমে আছে এস্টিমেট রেকর্ড করব, এরপরে এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করব। তো চলেন আমরা কি এস্টিমেট রেকর্ড করি। ওই যে এক্সেল ফাইল আছে, এটা তো ইনভয়েস 1 লেখা ছিল, আমরা যেটা করলাম কেবল এইগুলোই পরে আসি। রিটার্ন অর্থাৎ ক্রেডিট নোটের ক্ষেত্রে আমরা এখানে আসবো। এখন এই যে এস্টিমেট প্রথমেই লেখা আছে ইনভয়েস 1, এই যে নিচে যে শিটগুলো ইনভয়েস 1 আছে, এরপরে প্রথমে আছে এস্টিমেট। এখানে চলে যাব, এখানে আছে কাস্টমার অ্যালেক্স ব্ল্যাকি, এস্টিমেট ডেট আছে, প্রোডাক্ট সার্ভিস ডিটেলস আছে, কোয়ান্টিটি আছে, ট্যাক্সের পার্সেন্ট আছে, এতটুকু। এরপরে কনভার্ট টু ইনভয়েস, এগুলো পরে আসি। আগে এই 3টা প্রোডাক্ট উনি আমাদের থেকে নিবে, তার একটা এস্টিমেট পাঠিয়েছে, সেটা আমরা রেকর্ড করবো কিভাবে সেটা একটু দেখব। তো চলেন কাস্টমারকে অ্যালেক্স ব্ল্যাকি আমরা একটু কপি করি। কপি করে প্লাস নিউ আইকনে যাব, এস্টিমেটে যাব, এস্টিমেট আইকনে যাব। এখানে এসে আগে পেস্ট করি যে অ্যালেক্স ব্ল্যাকি আমার একটা পেজ আছে কিনা। নাই, আপনাদের একটা পেজে আছে। ঠিক আছে, অ্যালেক্স ব্ল্যাকি আমার যেহেতু পরে অ্যাড করা হয়নি, আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি। আমার হচ্ছে এই কাস্টমার এবং সাপ্লায়ারটা অ্যাড করা হয়নি। ঠিক আছে, যার কারণে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা এখানে এই মেইল একটা দিয়ে দিই অ্যালেক্স ব্ল্যাকির নামে। শর্টকাটে আমি একটু এখানে মেইল অ্যালেক্স ব্ল্যাকি, অ্যালেক্স ব্ল্যাকি 2075 gmail.com। ওকে, এতটুকু দিয়ে আমি আপাতত করতেছি। আর এখানে বিলিং অ্যাড্রেসে 23, তাক কিছু একটা র্যান্ডম দিয়ে দিলাম, আমার এগুলো একটু অ্যাড করতে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, দিলাম অ্যালেক্স ব্ল্যাক। ঠিক আছে, কাস্টমার। এখন এই কাস্টমার চুজ করলে ইমেইলও এখানে চলে আসবে। এখন দেখেন এস্টিমেটটা বোঝার আগে এই যে এস্টিমেট আইকন দেওয়া আছে, তার লেখা আছে। এখন এখানে 4টা স্ট্যাটাস আছে এস্টিমেটের। এই দেখেন নিচে দেখছেন, কাস্টমারের নিচে পেন্ডিং, এখানে ক্লিক করেন, আবার ক্লিক করেন। প্রথমে দেখেন পেন্ডিং এর পাশে একটা ড্রপ ডাউন আছে, সেখানে ক্লিক করলাম, এরপরে আবার পেন্ডিং এর উপর ক্লিক করলাম। দেখেন এখানে 4টা স্ট্যাটাস, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজ, রিজেক্টেড। যখন একটা এস্টিমেট আপনি রেকর্ড করবেন, অর্থাৎ আপনাকে কোনো কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, সেই পারপাজে আপনার কাছে এস্টিমেট পাঠিয়েছে, সেক্ষেত্রে
আহ, সেইটা আপনি যখন রেকর্ড করবেন তখন কিন্তু রেকর্ড করলে জাস্ট ওটা পেন্ডিং অবস্থায় থাকতেছে, বা আপনাকে যখন পাঠাচ্ছে সেটা পেন্ডিং অবস্থায় থাকতেছে। আপনি যদি ওটা অ্যাকসেপ্ট করেন তখন অ্যাকসেপ্টেড লেখা থাকবে। অর্থাৎ প্রথমে থাকবে পেন্ডিং, যখন পাঠানো হবে বা আপনার কাছে আসবে আপনি অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত এটা পেন্ডিং এ থাকবে। অ্যাকসেপ্ট যখন করবেন তখন অ্যাকসেপ্টেড আসবে। এরপরে ধরেন উনি বললো আপনাকে যে আপনি এই মাসে 6 মাসের জন্য প্রোডাক্ট নিব 6 লাখ টাকার, আপনি এই মাসে 1 লাখ, এই মাসে 1 লাখ, মানে এইভাবে 6 মাস দিতে থাকবেন। 5 মাস আপনি তাকে 5 লাখ টাকার প্রোডাক্ট দিলেও তাও কিন্তু ওটা ক্লোজড হবে না, যতক্ষণ না পর্যন্ত 6 মাসের মানে পুরো মানে এস্টিমেটেড আপনি কনভার্ট না করবেন ইনভয়েসে। এস্টিমেট থেকে পুরো ফিগারটা যতক্ষণ না পর্যন্ত কনভার্ট না হচ্ছে ইনভয়েসে, ততক্ষণ পর্যন্ত এটা ক্লোজ আসে না। ঠিক আছে। আবার মাঝে একদিন দেখছিলাম যে কোন দেশে একটা কাজ করতে গেলে সেখানে আবার একটা ইনভয়েস মানে পার্সিয়াল ইনভয়েস করলে সেখান থেকে আবার একটা স্ট্যাটাস চলে আসছিল যে হ্যাঁ ক্লোজড। ব্যাপারটা অন্যরকম লাগছিল, ঠিক আছে, একটু ওয়ার্ড লাগছিল ব্যাপারটা। যাও, মূল মেন বিষয় হচ্ছে যে এটা কিন্তু হয় না, যে পুরো ইনভয়েসে কনভার্ট না করা পর্যন্ত এটা এস্টিমেটটা ক্লোজড হয় না। যাক, ক্লোজড তাহলে বুঝলাম যে পুরোটা আমরা ইনভয়েস কনভার্ট করবো। এরপরে রিজেক্টেড, যখন আপনি অ্যাকসেপ্ট না করবেন, যদি সেটা ক্যান্সেল করে দেন বা রিজেক্ট করে দেন তখন এটা রিজেক্টেড হবে। এই 4টা স্ট্যাটাস, তাহলে কোন সময় কোন স্ট্যাটাস আশা করি মনে থাকবে। ওকে, তাহলে আমরা এখন পেন্ডিং এখানেই থাকবে। এখন এখানে এসে যে সেন্ড লেটার আমি টিক মার্ক দিলাম। এখন আসি ডেট, এস্টিমেট ডেট কত এখানে দেওয়া আছে, 2 ডিসেম্বর 2022। আমরা এখানে ডেটটা দিব, ডেটটা সবসময় কিন্তু সতর্কতার সাথে দিব, ডিসেম্বর 2 2022। ওকে, দিলাম। এটা মানে এটা ডেট দেওয়ার দরকার নাই, এটা যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট না করবো ততক্ষণ এই সমস্ত ডেট শো করার বা মানে খুব ইফেক্টিভ কিছু হবে না। এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। এখন আসি আমি প্রোডাক্ট, ঠিক আছে, কি কি আছে। সার্জিক্যাল ইকুইপমেন্ট কপি করব, সার্জিক্যাল ইকুইপমেন্ট কপি করে এখানে পেস্ট করব। সার্জিক্যাল ইকুইপমেন্ট নিচে চলে আসবে অ্যাড অ্যাড করা থাকলে, আর যদি অ্যাড না করা থাকে অ্যাড নিউতে, অ্যাড নিউ সার্জিক্যাল ইকুইপমেন্ট এখানে ক্লিক করলে একবারেই এই অ্যাড করার প্যানেলে চলে যাবে। ঠিক আছে, সার্জিক্যাল ইকুইপমেন্টে ক্লিক করলাম। কোয়ান্টিটি আছে কত, এটা 2টা, ট্যাক্স কত 10%। ওকে, কোয়ান্টিটি 2টা, ট্যাক্স 10%। ওকে, দিলাম। এখন জিরো রেটেড ট্যাক্স আমার অ্যাড করতে হবে, এটা অ্যাড করা নাই। আচ্ছা, লাইফ সেভিং ইকুইপমেন্ট কপি করি, লাইফ সেভিং ইকুইপমেন্ট পেস্ট করলাম, এটাও অ্যাড করা আছে, ক্লিক করলাম। এটা কোয়ান্টিটি কত, 3, 3 দিলাম এখানে, কোয়ান্টিটি 3। আর এখানে ট্যাক্স হচ্ছে 10, মানে সরি 10 না, 0। এখন এই ট্যাক্স জিরো রেটেড ট্যাক্স আমার একবার একটু অ্যাড করা লাগবে, অ্যাড ট্যাক্স রেট, ট্যাক্স নেম জিরো রেটেড ট্যাক্স, জিরো সিম্বলই দিয়ে দিই, জিরো রেটেড ট্যাক্স। ওকে, সেলস এর ক্ষেত্রেও 0, এটা হচ্ছে কি সেলস ট্যাক্স, আমাদের লাইবিলিটি। আর শো ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স কালেকশন অন সেলস দিলাম, ট্যাক্স অন রিটার্ন লাইন, সেলস ভিউ নট অ্যাপ্লিকেবল। পার্সেসে দিলাম, পার্সেসের ক্ষেত্রেও 0, এটা হচ্ছে আমার এক্সপেন্সেস। ওকে, পার্সেসের ক্ষেত্রে। আর এটা দিব নট অ্যাপ্লিকেবল, এটুকু দিয়ে আমি জাস্ট জিরো রেটেড ট্যাক্স, বা এখানে ব্র্যাকেটে আপনি 0 লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, কি বলছে, সিলেক্ট ওয়েদার টু অ্যাপ্লাই ট্যাক্স টু সিলেক্ট অনলি পার্সেস অনলি অর অন। আচ্ছা, আমি তো 2 জায়গায় দিলাম, তাহলে এবার কি ঘটনা, দুইটাই দিলাম 0, আর পার্সেসে 0 হচ্ছে এখানে। টেস্টিং পার্সেস ট্যাক্স রিক্লেমেবল, আচ্ছা। আচ্ছা, হয়েছে, জিরো রেটেড ট্যাক্স। আচ্ছা, এইবার আমার এটা একটু রিলোড দিতে হবে যাতে জিরো রেটেড ট্যাক্সটা আমি একটু বসাতে পারি। আপনাদের ট্যাক্স, কাস্টমার, সাপ্লায়ার এগুলো যদি অ্যাড করা থাকে এই ধরনের বিষয় হবে না। যাই হোক, আহ, এটা আমি জিরো রেটেডটা অ্যাড করে নিলাম, আমার অ্যাড করা ছিল না, ওই যে আপডেট করছেন আপনারা ওইখানে আমার এই ট্যাক্স আর হয়তো কাস্টমার সাপ্লায়ার এটা বাদ পড়ে গেছে। আমি, যাই হোক, এটা আবার মানে ফিল আপ করতে হবে, জাস্ট জিরো রেটেডটা সিলেক্ট করে দিতে হবে। জাস্ট মিনিট।
আচ্ছা, এখান থেকে অ্যালেক্স ব্লাকিকে সিলেক্ট করে দিলাম, আগে যেমন ছিল সেভাবে দিচ্ছি, সেন্ড লেটার। আর সবকিছু ঠিক আছে। ডেটটা হচ্ছে 2 ডিসেম্বর। আর এখানে প্রোডাক্ট ছিল কি, আহ, প্রথমটা ছিল হচ্ছে, আমি একটু দেখে নিই। প্রথমটা ছিল সার্জিক্যাল ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা একটু কপি করে নিয়ে আসি। সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম, সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%। ওকে, এরপরে আছে কি, হ্যান্ড স্যানিটাইজার নাকি না, লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, লাইফ সেভিং ইকুইপমেন্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করে লাইফ সেভিং ইকুইপমেন্ট অ্যাড করা আছে, এখানে কোয়ান্টিটি 3, ট্যাক্স 0। ঠিক আছে, 0 রেটেড ট্যাক্স। আর এরপরেরটা কি আছে, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 4, ট্যাক্স 10। ওকে, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এই যে কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%। ওকে, দিলাম। দেওয়ার পর এই হচ্ছে আমার অ্যামাউন্ট। এখন আমাদের আর কি দিতে বাকি আছে, এখানে কিন্তু এই পর্যন্ত আমাদের তথ্য ছিল, সবকিছু আমি দিয়ে একটা এস্টিমেট করে ফেলছি। ঠিক আছে, রেকর্ড করছি যে আমাকে যা পাঠানো হয়েছে তার আলোকে আমি একটা এস্টিমেট রেকর্ড করলাম। রেকর্ড করে এখানে তো কোনো ডিসকাউন্ট বা এই ধরনের কোনো কিছু মানে বিষয় না, জাস্ট এটা এস্টিমেট। ওকে, এখানে আর সবকিছু ঠিকঠাক আছে আমার। এখান থেকে আমি সেভ অ্যান্ড সেন্ড না করে, মানে প্রথম যখন যেটা করবেন, ইনভয়েস করেন, তারপর এস্টিমেট করেন, প্রথমে সেভ অ্যান্ড সেন্ড এরকম আসবে। তা আপনি ড্রপ ডাউন সাইডে আছে, এখানে ক্লিক করে সেভ অ্যান্ড ক্লোজ করতে পারবেন। ওকে, তো এস্টিমেটটা আমরা কিন্তু কেবলমাত্র রেকর্ড করলাম। রেকর্ড করলাম, এখন এই এস্টিমেটটা কোথায় যাবে, ওই সেলস, সেলস চ্যানেলে আমরা পাবো। সেলসে যে অল সেলসে যাবো, অল সেলসে গেলে ওটাকে আমরা দেখতে পাবো এখান থেকে। এখন কিভাবে এটা অ্যাকসেপ্ট করতে হয় বা কিভাবে রিজেক্ট করতে হয় বা এর পরবর্তী স্টেপ কি, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, অল সেলসে আমরা যাবো, অল সেলসে আসছি। এটা হলো আমাদের কি, এস্টিমেট কিভাবে আমরা রেকর্ড করব, রেকর্ডিং এস্টিমেট। ঠিক আছে, এবার হচ্ছে কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস। এখন ইনভয়েস আমরা না করলে কিন্তু এস্টিমেটটা কোনো ফলপ্রসূ কোনো মানে কিছু হবে না, জাস্ট ওইটা রেকর্ড হয়েই থাকবে ড্রাফটে। ওকে, নন পোস্টিং আইটেম হিসেবে। এখন আমাদের কি করতে হবে, দাঁড়ান, এখানে একটু নেক্সট নেক্সট করার অপশন আসছে, আপনাদের অনেক ক্ষেত্রে এরকম নেক্সট করার অপশন আসতে পারে। এই যে এস্টিমেট 1001, এ দেখেন ইনভয়েস 1001 আর এস্টিমেট 1001। এটা কিন্তু আবার ভাবেন না যে ওই 1001 নাম্বার ট্রানজেকশন দুটো হলো কেমনে, এই একটা এস্টিমেট একটা ইনভয়েস হইতেই পারে। ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা, এস্টিমেট একটা, ইনভয়েস আলাদা। আচ্ছা, এবার এবার দেখেন এখানে পেন্ডিং, তার মানে কি, আমরা কি প্রথম স্ট্যাটাসটা খেয়াল করলাম যে সেই পেন্ডিং এখানে আছে, প্রথম অবস্থায় যখন রেকর্ড করা হয় তখন পেন্ডিং। এখন আমরা কি করতে পারি, যে আমাদের এখন কর্তব্য হচ্ছে যে আমরা এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করব। একটা সেটিং এর কথা মনে পড়ে কিনা দেখেন তো, গিয়ার আইকনে বা সেটিং আইকনে যে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং এর আন্ডারে যে ভিতরে একটা সেটিং করা ছিল যে আমি ইনভয়েস মানে এস্টিমেটকে ইনভয়েসে রেকর্ড করতে হলে আমি কি পার্শিয়ালি করতে পারবো কিনা, এটা কি ইনাবেল করছিলাম কিনা, আপনাদের মনে পড়ে কিনা একটু দেখেন। দাঁড়ান, এখানে না, আচ্ছা এই জায়গাটায় সেলস এর ক্ষেত্রে এই যে না, এই জায়গা না, এই যে প্রোগ্রেসিং ইনভয়েস, প্রোগ্রেস ইনভয়েস, এখানে দেখেন ক্লিক করেন। এই যে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, মানে একটা সিঙ্গেল এস্টিমেটকে আমরা কি বারবার অর্থাৎ মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসে আমরা কনভার্ট করতে পারবো কিনা, নাকি একটা এস্টিমেটকে একবারই ইনভয়েসে কনভার্ট করতে হবে। এটার কিন্তু একটা ব্যাপার ছিল, যদি আপনি এটা অন না করতেন তাহলে কিন্তু একটা মানে এস্টিমেটকে একবারই ইনভয়েসে কনভার্ট করা যাবে, আর যদি এটা অন করেন তাহলে মাল্টিপল টাইমে আপনি পারবেন, পার্শিয়ালি আপনি বিভিন্নভাবে ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। কিন্তু এটা অন না করলে কিন্তু একবারই করতে পারবেন, একটা ইনভয়েস মানে একটা এস্টিমেট থেকে একটা ইনভয়েস করতে পারবেন, আর ওটা অন করলে আপনি মাল্টিপল টাইমে পারবেন। ওকে, তো এস্টিমেটে এখানে আমরা আসছি, এখানে আছে পেন্ডিং। এখন দেখেন এই যে যে ড্রপ ডাউন চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন মার্ক অ্যাকসেপ্টেড, এখন কিন্তু পেন্ডিং। তার মানে প্রথম স্টেজে আছে, এখন দ্বিতীয় স্টেজ কি, মার্ক অ্যাকসেপ্টেড। ধরেন আপনি ইনভয়েসে মানে স্যার এস্টিমেট রেকর্ড করে রাখলেন, 10 দিন পরে সেই কাস্টমার আপনাকে বলতেছে যে আপনি আমাকে প্রোডাক্ট পাঠান এই আজকে 19 তারিখ, 20 তারিখ থেকে আমাকে প্রোডাক্ট পাঠান, এত টাকা প্রোডাক্ট পাঠান, বা এই এই এস্টিমেটের 50% আমাকে ইনভয়েস পাঠান, সাপোজ 50% বলুক বা 10% বলুক, যাই বলুক আপনাকে বলবে যে আমাকে তাহলে কালকে থেকে প্রোডাক্ট পাঠান ওই এস্টিমেটের আলোকে, এত এত পার্সেন্ট পাঠান বা এত টাকার পাঠান, হয় টাকা নাহলে পার্সেন্ট বলবে। ওকে, তাহলে আমরা তখন কি করব, এই এস্টিমেটের এখানে আসবো, এসে এই ড্রপ ডাউনে ক্লিক করব, করে মার্ক অ্যাকসেপ্টেডে ক্লিক করব। এখন অ্যাকসেপ্ট করবেন, এইখানে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখছেন, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ডিক্লাইন, আপনি ডিক্লাইনও করতে পারেন। এখন বাই,
আপনার নাম দিবেন যে কে অ্যাকসেপ্ট করতেছে। ধরেন ওই যে প্রতিষ্ঠানে আপনি বুককিপিং করতেছেন সেখানে আপনার 10টা ইউজার থাকতে পারে একটা অ্যাকাউন্টে, কিন্তু আপনি যে ওখানে অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আছেন, আপনার নামটা দিবেন যে এস্টিমেটটা কে অ্যাকসেপ্ট করলো, এটা যেন তথ্য থাকে ওখানে। ওকে, এবার ডেট কত। এখন ধরেন আমি ওই ডেটে করছি এস্টিমেট, অর্থাৎ 12/2/2022, তাহলে আমি ওই ওই কাছাকাছি ডেট দিব, এখন ডেট দিব না, ঠিক আছে। আমি এখানে লিখে দিব হাতে, আমি ধরেন আহ, কত তারিখে, মানে 13, আগে 13 না, আগে আছে 12, 13, না 2, 2 না, হ্যাঁ 2, 12/3 দিচ্ছি, 16/3/2022। ওকে, এই যে 3 ডিসেম্বর 2022 এটা দিলাম। আচ্ছা, সাল তো আগে চলে যাচ্ছে, যাক সমস্যা না, আমি এখানে দিচ্ছি, দিয়ে ওকে দেওয়ার পরে এখন কিন্তু অ্যাকসেপ্টেড দেখেন, এই যে টিক মার্ক আছে এবং অ্যাকসেপ্টেড আছে। এখন দেখেন পাশে লেখা কনভার্ট টু ইনভয়েস। ওকে, তার মানে আগে অ্যাকসেপ্ট করব, তারপরে ইনভয়েস করার অপশন আসবে, এর আগে কিন্তু ইনভয়েস করার অপশন ছিল না। ওকে, তাহলে আমি কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন হাউ মাস ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, আপনি কতটুকু অংশ ইনভয়েস করতে চান। এখানে 3টা অপশন আছে, রিমেইনিং টোটাল অফ অল লাইন্স, পার্সেন্টেজ অফ অর অ্যামাউন্ট, আর ম্যানুয়াল এন্ট্রি ফর এস লাইন। প্রথম যে লাইনটা সেখানে আছে রিমেইনিং টোটাল অফ অল লাইন, মানে যত আছে এস্টিমেট সবই আমি একবারে করতে চাই, সেটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি, সরি, দ্বিতীয়টা কি পার্সেন্টেজ আর অ্যামাউন্ট, এখানে দেখেন দ্বিতীয়টা মার্ক করেন কি আসবে, পার্সেন্টেজ দেন বা অ্যামাউন্ট দেন, দুটো যে কোনো একটা দিতে পারবেন, এমন না যে এখানে পার্সেন্ট 50 দেওয়া এখানে অ্যামাউন্ট দেওয়া, ব্যাপারটা এরকম না। আপনি যদি পার্সেন্ট কেটে দেন, পার্সেন্ট কেটে দিয়ে অ্যামাউন্ট দিতে পারবেন, এই সাইডে অ্যামাউন্ট কেটে দিয়ে পার্সেন্ট দিতে পারবেন, কোনো ব্যাপার না। ওর মতো পার্সেন্ট টু অ্যামাউন্ট, অ্যামাউন্ট টু পার্সেন্ট কত কি আসতেছে ও ক্যালকুলেট করে নিবে। আপনার যদি এমন হয় অ্যামাউন্ট ধরেন এখানে আমার 2000, 2000 টাকার ইনভয়েস করতে বলছে, সাপোজ আমি বাইরে ক্লিক করি, দেখেন 28, এই যে মানে এখানে যে ক্যালকুলেটেড করে যে পার্সেন্টটা আসে অটোমেটিক্যালি, আপনার পার্সেন্ট দরকার না, আপনার অ্যামাউন্ট দরকার, আপনি অ্যামাউন্ট দিয়েছেন সেটা অনুযায়ী যত পার্সেন্ট আসে সেটা চলে আসবে। আবার যদি এমন হয় যে না আপনাকে 50% বলছে, তাহলে আপনি 50 দেন, বাইরে ক্লিক করেন, এই যে সেটা ক্যালকুলেট হয়ে চলে যাবে। আপনার পার্সেন্ট হোক বা অ্যামাউন্ট হোক, যেটা যে ঘরে যাবে, পার্সেন্ট দিলে এই ঘরে দিবেন বাম পাশে, আর অ্যামাউন্ট হলে ডাইন পাশে দিবেন। ওকে, অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে তাহলে। এখন আমাদের কি বলা আছে, কনভার্ট টু ইনভয়েস 7 ডিসেম্বর 2022, ওটা 3 তারিখ না, যাক আমরা রিসিভ করছি 3 তারিখ, তাতে সমস্যা নেই। এখন 7 ডিসেম্বর 2022, 60%, অর্থাৎ যে ইনভয়েস মানে যে এস্টিমেটটা আছে তার 60% আমার ইনভয়েসে কনভার্ট করতে হবে কত তারিখে, 7 তারিখে। আর 10 ডিসেম্বর 2022 কি বলছে, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ বাকি 40% বা অবশিষ্ট অংশ। ওকে, তাহলে 7 ডিসেম্বর 2022 60%। তাহলে আমি এখানে কি করব, আমার ডেট পরে দিচ্ছি, ইনভয়েস আমি ওখানে ডেট দিতে পারবো, কিন্তু এখানে 50-এর জায়গায় আমি কি করবো, 60 দিব, 60 দিয়ে বাইরে ক্লিক করবো। এই দেখেন অ্যামাউন্টটা 4224, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পার্সেন্ট দিয়ে আমার এই অ্যামাউন্টটা আসলো এসে, আর এর নিচেরটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি ফর এস লাইন, মানে আপনি ধরেন 4টা 5টা প্রোডাক্ট আছে, ধরেন প্রথম 2-1 লাইনের প্রোডাক্ট নিয়ে আপনার যা হলো সেভাবে আপনি ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে আলাদা সিস্টেম, ঠিক আছে। তা এই মাঝখানেরটা সব থেকে বেশি প্রযোজ্য, ঠিক আছে। আপনার ওই অন্য দুটো চুজ না করেও আপনি এখান থেকেও করতে পারেন, পুরোটা করলে প্রথমটাতে করতে পারেন, আর টাকার অঙ্কে যতটুকু যা হয় টাকা বা পার্সেন্ট যাই করেন সেভাবে কিন্তু এই মাঝখানেরটা করতে পারেন, পুরোটা করলে প্রথমটা, আবার এই মাঝখানেরটা দিয়ে আপনি সবটাই করতে পারেন, আংশিক বা পার্সেন্ট বা অ্যামাউন্ট সবকিছু করতে পারেন, আবার পুরোটাও করতে পারেন, এখানে 100% দিলে পুরো টাকাটাও চলে আসবে। ওকে, দিয়ে আমরা ক্রিয়েট ইনভয়েস ক্লিক করবো, 60% দিয়েছি, এখন অপেক্ষা করব। এই যে ইনভয়েসটা ওপেন হলো। এখন এখানে দেখেন ইনভয়েস ডেট 12/2, না আমরা এখানে ডেটটা চেঞ্জ করব, 7 তারিখ। ওকে, এস্টিমেট ডেটটা আমরা দিব না, আমরা ইনভয়েস ডেটটা দিব, আজকে যদি ইনভয়েস করতেছি আমরা ডেটটা দিলাম, দেখেন ওই সেই অ্যামাউন্টটা এখানে চলে আসছে। ওকে, তাহলে নেট 30 সব ঠিক থাকলো, ইনভয়েস ডেট এত, ডিউ ডেট নিয়ে নিয়েছে। দেখেন এখানে লেখা কি, ওয়ান লিঙ্কড এস্টিমেট, তার মানে এই যে ইনভয়েসটা আমরা করতেছি এইটা মানে শুধু শুধু ইনভয়েসটা একভাবে করে সেটা তো প্রথমে দেখলাম, আর এস্টিমেটের আলোকে ইনভয়েসে কনভার্ট কিভাবে করে সেইটা হচ্ছে এইটা। এখন এই যে ইনভয়েসটা আমরা করতেছি এইটার সাথে একটা এস্টিমেট জড়িত, একটা এস্টিমেটের থেকে ইনভয়েসে কনভার্ট করছি, এই জন্য এখানে লেখা আছে, নোট করা আছে যে অন লিঙ্কড এস্টিমেট, মানে এই এস্টিমেটের থেকে ইনভয়েসটা আসছে সেটা লিঙ্ক করা আছে এর সাথে, সেটা বলতেছে। ওকে, ট্রানজাকশনটাও কিন্তু সেভাবে এখানে থাকবে। ওকে,
এবার সেন্ড লেটারে টিক মার্ক দিলাম, এখানে ডেট টেট সবকিছু ঠিক আছে। এখন দেখেন কোয়ান্টিটি দেখেন ভেঙে গেছে 1.2, 1.8, 2.4। আমি একটু কম দিয়ে রাখছি কোয়ান্টিটি, যাতে এই ভেঙে না যায় আপনাদের। ধরেন এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, ধরেন দুইটা নিতে বলছে, দুইটা কিনছে, এখন 60% করলে 1.2 হয়ে যায়। এই ভেঙে গেলে তখন কি করবেন? তো দুইটা তো একদম কম তো হয় না সচরাচর, বেশি হয়, ধরেন 10টা হয়, 10টা 60%, 6টা ধরেন 5.5টা হয়েছে, কথার কথা যে 9টা। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, ইমাজিন করেন যে 9টা সার্জিক্যাল ইকুইপমেন্ট 9টা অর্ডার করা ছিল, এখন 60% হয় 5.5টা সাপোজ, মানে এটা ক্যালকুলেশন করে বলছি না, জাস্ট 5.5টা হয়। আপনি তো এখানে কি করবেন, হয় 5টা নিবেন না 6টা নিবেন। ওই অর্ধেক ভেঙে এটা তো কেমন একটা হয়ে যায়, তাই না? তখন আপনি ম্যানুয়ালি কিন্তু এখানে ক্লিক করে এখানে বসায় দিতে পারবেন, ওকে, যে আমি পার্সেন্টের জায়গায় এখানে 60 দিয়েছি, কিন্তু আমি অ্যামাউন্টটা এখানে আমি একটু চেঞ্জ চাই, সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন, ওকে। তা সেভাবে আপনি দিন, ওকে, অ্যামাউন্ট যদি দিতে চান সেভাবে দিতে পারবেন। তাহলে আমরা এভাবে করি, তাহলে 60% অর্থাৎ 1.2 এই যে ভেঙে টেঙে না যায় প্রোডাক্টগুলো, এটা একটু খেয়াল রাখবেন, একটু চোখ বুলাবেন যে কোয়ান্টিটিতে এসে যখনই পার্সেন্টে কনভার্ট করবেন বা টাকায় কনভার্ট করবেন তখন যেন ভেঙে না যায় কোয়ান্টিটি গুলো। মানে কোয়ান্টিটি তো ভাঙবে না, মানে কোয়ান্টিটির যে পরিমাণ এটা যেন এরকম মানে পয়েন্ট আকারে যাতে না চলে আসে, কারণ কোয়ান্টিটি তো ভেঙে ভেঙে দেওয়ার মতো ব্যাপারটা না, ঠিক আছে? কেজি মাপের কোনো কিছু হলে না একটা ব্যাপার থাকে, কিন্তু ভেঙে ভেঙে তো ব্যাপারটা কেমন, এই জন্য একটু সতর্ক থাকবেন। আমি তিনটাই এরকম রাখছি যাতে আপনাদের ফোকাসটা এদিকে থাকে, ওকে। তো ধরেন আমাদের কোয়ান্টিটি যা আসছে, আমরা উদাহরণস্বরূপ এটা বুঝতেছি, ট্যাক্সও দেওয়া আছে, কোনটা কি ট্যাক্স সবকিছু, মানে ওই এস্টিমেটে যা ছিল তাই, আমি শুধু এখানে জাস্ট কনভার্ট করতেছি আর কিছুই না। শুধু আমি এখানে পার্সেন্টটা দিয়েছি, এটা হচ্ছে নতুন সংযোজন, আর ডেটটা দিয়েছি, এছাড়া আমি নতুন কিছু করিনি এখানে। এটা করে আমি এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট কোনো কিছু তো নাই, আমি কোনো টাকাই দিই নাই তাকে, কোনো ডিসকাউন্টও আমাকে সে দেয়নি, তাহলে কি করতে হবে? সেভ অ্যান্ড ক্লোজ, ওকে। এই কিন্তু আমার কনভার্ট হয়ে গেল। এই যে ইনভয়েস 1002, আগে ছিল 1001, 1002। এখন দেখেন এখনো কিন্তু অ্যাকসেপ্টেড। তার মানে কি, আমি কি পুরোটা এখনো ইনভয়েসে কনভার্ট করছি না? ইনভয়েস 1001 ছিল আমার, মানে শুধু একটা ইনভয়েস করছিলাম, এরপরে এস্টিমেট থেকে ইনভয়েস করছি 1002 নাম্বার অ্যালেক্স ব্ল্যাকের সাথে, ঠিক আছে? এখন এটা এই অ্যামাউন্টটা করছি, এখন অ্যাকসেপ্টেডও আছে, কিন্তু আমার কিন্তু পুরো এস্টিমেটকে যখন ইনভয়েসে যখন পুরোটা কনভার্ট না করতেছি, পুরো এস্টিমেটটাকে যতক্ষণ না পর্যন্ত ফুললি ইনভয়েসে কনভার্ট না করছে ততক্ষণ কিন্তু আমার কি আসতেছে না, কমপ্লিটেড যে বিষয়টা সেটা কিন্তু বা ক্লোজড স্ট্যাটাসটা আমার আসতেছে না। তো চলেন এরপরের ইনস্ট্রাকশন কি। এরপরে আছে 10 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তার মানে 40% থাকুক আর 39% থাকুক ব্যাপার না, আমার বলছে কি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। এখন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনার তো বুঝতেছেন যে 60% নিচে মানে কি, বাকি যে যতটুকু আছে সেতটুকু বা 40%। কিন্তু অনেক ক্ষেত্রে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলা থাকবে, আবার অনেক ক্ষেত্রে পার্সেন্ট উল্লেখ করা থাকবে, ব্যতিক্রম থাকতে পারে, ঘোরানো ফিরানো থাকতে পারে। এখন সেটা আপনার কিন্তু বুঝে নিতে হবে। তাহলে আমরা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট মানে কি, আমরা এখানে চলে যাচ্ছি সহজে যেটা বোঝার ব্যাপার, আমরা এস্টিমেটে যাচ্ছি, কনভার্ট টু ইনভয়েস আবার ক্লিক করলাম। এখন হচ্ছে কি রিমেইনিং টোটাল, আমি ধরেন এই পার্সেন্টটা না দিয়েও আমি পারতেছি, আমি রিমেইনিং টোটালে যাচ্ছি, টোটাল অফ অনলাইন দিয়ে আমি ক্রিয়েট ইনভয়েস করতে পারছি। তার মানে দুটো অপশন দিয়ে আমরা করলাম, করলে এখন দেখেন ডেট চলে আসতেছে আমার, শুধু কি করতে হবে 7 তারিখের জায়গায় ডেটটা দিয়ে দেবে 10 ডিসেম্বর 2022, ওকে। সেন্ড লেটার এখানে দিয়ে দেই, আর এই অ্যামাউন্টটা কিন্তু অটো চলে আসছে, যে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা ছিল সেটা চলে আসছে। এবার কি, এই সেই ভাঙা যতটুকু যা অবশিষ্ট অংশ ছিল তাই চলে আসছে। এখন আমার আর নতুন করে কিচ্ছু দেওয়ার নাই, শুধু ডেটটাই দেওয়ার ছিল, ওকে। এখন আমি সেভেন ক্লোজ, এবার দেখবেন ক্লোজড লেখা, অ্যাকসেপ্টেডের জায়গায় ক্লোজড, এই দেখেন এইখানে এই যে ক্লোজড হয়ে গেছে, ওকে। একটু আগেও কিন্তু অ্যাকসেপ্টেড ছিল, এখন কিন্তু ক্লোজড, ওকে। তার মানে পুরো এই এস্টিমেটটা ইনভয়েসে কনভার্ট হয়ে গেল। এই হচ্ছে প্রসিডিউর। এখন এখানে 3টা প্রোডাক্ট, এখানে যদি 30টা থাকে, এখানে যদি 300 থাকে, প্রসিডিউর কিন্তু সেম। আপনি ইনভয়েসটা সরি এস্টিমেটটা রেকর্ড করবেন, তার আলোতে এস্টিমেটের আলোকে ইনভয়েস করলে আপনার কোনো খাটনি নাই, শুধু ডেট কবে, কত পার্সেন্ট বা কত পরিমাণ, কত অ্যামাউন্ট, কত, এতটুকু হচ্ছে আপনার খাটনি, ওকে। তো চলেন আমরা এস্টিমেট থেকে কিভাবে ইনভয়েস করে সেটা আমরা জানলাম, এটা করছি। এখন আমরা কি দেখব, এটা থেকেও আমরা রিসিভ পেমেন্ট করতে পারি, আবার এই যে ইনভয়েস করছিলাম আগে এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারি, কিন্তু রিসিভ পেমেন্ট করার আগে তার আগে একটা রিটার্ন ছিল, ওই যে প্রথমে যে ইনভয়েসটা করছিলাম তার থেকে একটা রিটার্ন করা হয়েছিল, তার মাধ্যমে আমরা ক্রেডিট নোটটা দেখব। ক্রেডিট নোটটা কি, ঠিক আছে? এখন চলে যাই আমরা একটু ক্রেডিট নোটে, যে ক্রেডিট নোটটা কি। এখন ক্রেডিট নোটেরও কিন্তু অল্টারনেটিভ, যেমন ইনভয়েস এবং সেলস রিসিপ্ট, ক্রেডিট নোটেও কিন্তু এরকম একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ক্লাস নিয়ে এখানে যাব, দেখেন ইনভয়েসের কথা কি বলছি, যে যদি আপনি আপনার কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করেন, 100 টাকা দাম একটা প্রোডাক্ট বিক্রি করলেন, 99 টাকা সে আপনাকে দিয়েছে, 1 টাকা বাকি আছে, দিবে না তা না, ডিসকাউন্ট দিলে অন্য কথা, কিন্তু 1 টাকা বাকি আছে,
1 টাকা তার কাছে পাবেন। ওই 1 টাকা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার জন্য আপনি সেলস রিসিভ করতে পারতেছেন না, তার জন্য আপনি কি করছেন, ইনভয়েস। ঠিক যদি 100 টাকার প্রোডাক্টে 100 টাকায় আপনাকে পে করতেছে, বা 100 টাকার প্রোডাক্টে 95 টাকা পে করতেছে আর 5 টাকা তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু সেলস রিসিপ্ট হচ্ছে। মানে পুরোটা আপনার ডিসকাউন্ট বা উইদাউট ডিসকাউন্ট যাই বলেন, মানে ডিসকাউন্ট যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট বাদে পুরো টাকাটা পে করছে, তাহলে সেলস রিসিপ্ট। আর যদি এমন হয় যে না, 100 টাকার প্রোডাক্ট, কোনো ডিসকাউন্ট নাই, 95 টাকা দিচ্ছে আর 5 টাকা দিচ্ছে না, তাও কিন্তু ইনভয়েস, তখন কিন্তু সেলস রিসিপ্ট না। ওকে। এখন তাহলে আমরা বুঝলাম যে বাকিতে বিক্রি করলে 1 টাকাও যদি বাকিতে বিক্রি করি আর পুরো টাকাও বাকিতে বিক্রি করি তখন ইনভয়েস করতেছি। আর সম্পূর্ণ মানে আমি পেমেন্ট পেয়ে, সে নগদে পাই আর ব্যাংকে পাই আর ক্রেডিট কার্ডে পাই বা ডিরেক্ট ডেবিটে পাই, যাই করি, আমার আমি পেমেন্ট পেয়ে বিক্রি করতেছি, সেটা সেলস রিসিপ্ট। ঠিক যেমন ইনভয়েসের থেকে সেলস রিসিপ্টে নগদ আর বাকির কথা, ঠিক তেমনি ইনভয়েসে, অর্থাৎ আমি বাকিতে প্রোডাক্ট কিনছি বা কিনছে আমার কোনো কাস্টমার, আমি ধরেন একটা প্রতিষ্ঠানের এই যে ইউনিক ফার্মাসিউটিক্যালস এর অ্যাকাউন্টেন্ট, আমি হিসাব করতেছি অ্যালেক্স ব্ল্যাকের কাছে আমি যে বিক্রি করছিলাম বা ক্রিস স্মিথের কাছে আমার যে কাস্টমার, তার কাছে যে বিক্রি করছিলাম বাকিতে, ওই ব্যক্তি টাকা পরিশোধ করার আগে কি করতেছে, উনি আমাকে আমার কাছে প্রোডাক্ট ফেরত পাঠাইছে যে ভাই আপনার এই প্রোডাক্ট নিয়েছিলাম 5টা, এর একটা ভেঙে গেছে বা ফেটে গেছে, বাট মানে কোনো প্রবলেম আছে। তখন উনি টাকা পরিশোধ করে নাই। টাকা পরিশোধ যখন করে নাই, টাকা পরিশোধ করার আগে যখন আমাকে রিটার্ন পাঠাচ্ছে, তখন কিন্তু আমি ক্রেডিট নোটের মাধ্যমে ওই রিটার্নটা রেকর্ড করতেছি যে আমি বাকিতে বিক্রি করছি সেই প্রোডাক্ট আমার কাছে আবার টাকা পরিশোধ সে না করে, এখনো টাকা পরিশোধ করেনি, তার আগে রিটার্ন যখন পাঠাচ্ছে ক্রেডিট নোট। আর যদি এমন হতো যে আমি বাকিতে বিক্রি করছি কিন্তু সে টাকাও আমাকে পে করে দিয়েছে, তারপরে যদি রিটার্ন পাঠাতো, তাহলে আমরা কি করতাম, রিফান্ড রিসিপ্ট করতাম। সেক্ষেত্রে আমার সেলস রিসিপ্টের মাধ্যমে বিক্রি হয়েছে না ইনভয়েসের মাধ্যমে বিক্রি হয়েছে সেটা ডাজন্ট ম্যাটার, যদি আমাকে টাকা পুরোটা পে করে দেয়, যে আমি ওনাকে বাকিতে বিক্রি করছিলাম, পুরো টাকা দিয়ে দিয়েছে, এই একটা ব্যাপার। আর অথবা নগদে, আমি পুরো টাকা নগদে বিক্রি করছিলাম, আমার টাকা পেয়েছি। আর বাকিতে বিক্রি করলে, যে আমি বাকিতে বিক্রি করছিলাম 100 টাকা বাকিতে, সে 100 টাকা আমাকে দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পরে সে বলতেছে যে তার প্রোডাক্ট একটা প্রবলেম, আমার কাছে ফেরত পাঠাইছে, তখন কিন্তু আমি সেই ইনভয়েসের আলোকে হোক আর সেলস রিসিপ্টের আলোকে হোক, যদি পেমেন্ট আমাকে করে থাকে সে পুরোটা, তারপরে যদি কোনো প্রোডাক্ট আমাকে ফেরত পাঠায়, তাহলে কিন্তু আমরা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করব। ওকে। জিনিস কিন্তু দেখেন কোথা থেকে কোথায় ঘুরে যাচ্ছে, যে ইনভয়েসে আমি বিক্রি করছি বাকিতে, সে ব্যক্তি আমাকে টাকা দিয়ে দিয়েছে পুরোটা, তারপরে প্রোডাক্টে প্রবলেম দেখে আমাকে ফেরত পাঠিয়েছে। এখন আমার যদি অরিজিনালি প্রোডাক্টের প্রবলেম থাকে, আমার কিন্তু তাকে রিফান্ড করতে বাধ্য থাকতে হবে। ঠিক আছে। তখন কিন্তু যে আমাকে টাকা পে করছে তখন আমি করব রিফান্ড রিসিপ্ট। কিন্তু যদি বাকি টাকা সম্পূর্ণ পে না করে থাকে, আংশিক পে করুক, মানে 1 টাকা যদি বাকি থাকে ততক্ষণেও যদি আমাকে সে কোনো প্রোডাক্ট ফেরত পাঠায়, সেটা আমি ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করব। আর পুরো নগদে, অর্থাৎ পেমেন্ট করেছে, আগে করুক পরে করুক, পেমেন্ট করার পরে, সে নগদে কিনুক আর বাকিতে কিনুক, পেমেন্ট করা হয়ে গেছে, তারপরে যদি সে আমার কাছে সেই প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট, বিক্রিত প্রোডাক্ট ফেরত পাঠায়, তাহলে সেটা আমরা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করব। তো চলেন আমরা আগে ক্রেডিট নোটটা জানি। ক্রেডিট নোটে ক্লিক করব। ক্রেডিট নোটে ক্লিক করে এখানে বলা হয়েছে কি দেখেন, এই যে প্রথম যে ইনভয়েস অন, এখানে যেখানে বলা হয়েছিল কৃষি স্মিথের কাছে বাকিতে বিক্রি করা হয়েছে, এই যে টার্ম 30 দিনের জন্য বাকিতে বিক্রি করা হয়েছে। লাইফ সেভিং ইকুইপমেন্ট কয়টা, 5টা। ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট কয়টা, 4টা। এখন দেখা যাচ্ছে কি, এর সাথে ট্যাক্সও আছে, আবার ডিসকাউন্টও আছে। ওকে। এখন রিটার্ন আসছে কত তারিখে, 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর বিক্রি করা হয়েছে, 2 দিন পরেই রিটার্ন আসছে কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট 5 পিস কেনা মানে বিক্রি করা হয়েছিল, 1 পিস রিটার্ন আসছে। তার মানে কি, সে তো আমাকে টাকা দেয়নি। তাহলে টাকা দেয়নি যখন, তার ভিতরে যখন রিটার্ন পাঠিয়েছে, তাহলে আমরা ক্রেডিট নোটের মাধ্যমে করবো। আর যদি টাকা দিয়ে দিত, পুরো টাকা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমরা রিফান্ড রিসিটের মাধ্যমে করতাম। তো যেহেতু টাকা দেয়নি, তাহলে আমরা ক্রেডিট নোটের মাধ্যমে করব। তাহলে কিভাবে করব, চলেন আমরা ক্রেডিট নোটে ক্লিক করছি, এখানে এসে কোথা থেকে, প্লাস নিউ আইকনে এসে ক্রেডিট নোটে ক্লিক করছি, প্লাস নিউ আইকনে ওই ট্যাবে করছি, তারপর একটু দেখাচ্ছি, প্লাস নিউ আইকনে ক্রেডিট নোট, তার মানে ইনভয়েস করলাম, এস্টিমেট করলাম, আর কি আছে, এখনো করতেছি হচ্ছে ক্রেডিট নোট। প্রত্যেকটা করবো, একে একে প্রত্যেকটা করবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি, ক্রেডিট নোট কার সাথে করব, সে লোকটাকে আমরা, এই যে ইনভয়েসের থেকে আমি তথ্য নিব, ক্রিস স্মিথ। ক্রিস স্মিথকে আমি বিক্রি করছিলাম ক্রিস স্মিথের কাছে। ওকে। এই যে ক্রিস স্মিথ, এখান থেকে যে যদি আমার ডাটাবেসে থাকে, আমি এখান থেকে ক্লিক করে দিয়ে দিব। এই দেখেন, যেই ক্রিস স্মিথকে ক্লিক করছি, দেখেন ওনার সাথে ইতোপূর্বের ট্রানজেকশন আছে, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসছে, ট্র্যাক হয়ে গেছে। কুইক বুকস এর সুবিধা হচ্ছে এই যে কার সাথে কি ট্রানজেকশন ছিল না ছিল, এই ক্রিস স্মিথের নামের পরে ক্লিক করার সাথে সাথে ওনার সাথে, এই দেখেন কত তারিখে, যে 22/12/14, অর্থাৎ
ডিসেম্বর মাসের 14 তারিখে ওনার কাছ থেকে প্রোডাক্ট, মানে ওনার কাছে প্রোডাক্ট বিক্রি করা ছিল, সেই ট্রানজাকশন কিন্তু সামনে হাজির। তার মানে আপনার লিঙ্ক হয়ে যাবে একই ক্লায়েন্টের সাথে, সরি একই কাস্টমারের সাথে যখন একাধিক ট্রানজাকশন করবেন, তা ইতোপূর্বে তার সাথে কি ট্রানজাকশন আছে সব লিঙ্ক হয়ে যাবে। আপনি যদি চান এটা দেখবেন সামনে তো শো হবে, আর যদি না চান তাহলে এখানে ক্লিক করলে আবার সরে যাবে। কিন্তু এই যে অপশনটা, এই যে তীর মার্ক দেখেন, এদিকেও আনা যাবে এদিকেও আনা যাবে। তার মানে প্রথমে আপনাকে এরকম ওপেন করে পপ আপটা দেখাবে যে না, ওনার সাথে কিছু না কিছু আছে। ওকে, তা চলেন আমরা এটা দেখে নিলাম, এটা আমাদের আরো মানে অভিজ্ঞতা হলো যে না, আমরা একটু এক পলকে দেখে নিলাম। দেখার পরে এখন কি করতে হচ্ছে, কাস্টমার সিলেক্ট করছি, ইমেল তা তো আছেই, সেন্ড লেটার এখানে ক্লিক করে করে রাখলাম। ক্রেডিট নোট ডেট কত, এটা তো যেহেতু ক্রেডিট নোট করতেছি এই জন্য ক্রেডিট নোট ডেট, ক্রেডিট নোট ডেট আমাদের কাছে প্রোডাক্ট ফেরত পাঠাচ্ছে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি ক্রেডিট নোটের মাধ্যমে। তাহলে এখানে রিটার্ন করছে 16 ডিসেম্বর 2022। তাহলে আমরা বিক্রি করছিলাম 14 তারিখে ডিসেম্বরের, আমাদের কাছে রিটার্ন করছে 16 ডিসেম্বর। ওকে, দিলাম। এবার প্রোডাক্ট মানে সার্ভিস কি, এখানে প্রোডাক্ট কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, লাইফ সেভিং ইকুইপমেন্ট। এই যে এটা ট্র্যাক হয়ে গেল, আমি এখানে ক্লিক করে দিলাম। কোয়ান্টিটি কত, 1। ওকে, দেখেন এই যে আগের বার 5টা দিয়ে আমরা 5টা এখানে সেল করছিলাম, কোয়ান্টিটি অন ছিল 300, এখন কোয়ান্টিটি অন হ্যান্ড 295। কারণ কি, এখন কিন্তু ওই 5টা আগে বিক্রি করা হয়ে গেছে, সেজন্য কিন্তু 5টা কমে গেছে। প্রতিনিয়ত লাইভ ট্র্যাক করা হবে এভাবে, ঠিক আছে, কোয়ান্টিটি অন হ্যান্ডটা, যে হাতে কত পিস আছে। আচ্ছা, একটা দিলাম, রেট কত, এত, অ্যামাউন্ট কত, সব দিয়েছি। এখন কি, দেখেন এখানে কিন্তু শুধু ডেটটা দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। ট্যাক্স ছিল 10%, এটা কি এখানে দেওয়া আছে, নাই। ডিসকাউন্ট ছিল 4%, এটা কি দেওয়া আছে, নাই। এটা তো একটা এক্সেলে ফাইলে দেখতেছেন, এই জন্য এরকম মনে হচ্ছে আপনাকে পায়ার এমন করতে পারে যে এইটা আপনাকে আলাদা দিল, ধরেন আজকে ডেটে দিয়েছে, 2-3 দিন পরে এই রিটার্নের জন্য আলাদা একটা ফাইলের ভিতরে রিটার্নটা ইনক্লুড করে দিল। তখন আপনার কি করতে হবে, এখন তো ধরেন চোখের দেখা এখানে দেখতে পারতেছেন, বা দেখে চোখ পড়তেছে যে এই রিটার্নটা কত তারিখের রিটার্ন, এই যে ক্রিস স্মিথের 14 ডিসেম্বরের রিটার্ন, এর সাথে এটার সাথে সম্পর্ক আছে, মানে দুটো একই ট্রানজাকশন, ঠিক আছে, একটা থেকে আরেকটা মানে ফেরত আসছে দিয়ে। এখন এটা তো একই এক্সেল শিটে দেখতেছেন, যদি আপনাকে আলাদা দেয় তখন কিন্তু আপনার ফাইন্ড আউট করতে হবে কিভাবে, ওই ক্রিস স্মিথকে কপি করে এইখানে যখন আপনি পেস্ট করবেন এর সাথে কি আছে না আছে এইরকম কিন্তু চলে আসবে। সেভাবে আপনার আগে একটু ক্রস চেক করে নিতে হবে, ঠিক আছে, কার্ডটা করতেছি কোথা থেকে করতেছি, কিভাবে, সোর্স কোথা থেকে, এইভাবে কিন্তু একটু জাস্টিফাই করে নিতে হবে। ওকে, গেলাম। এবার কি হয়েছে, এখন কিন্তু এখানে ট্যাক্স বলা নাই, এই লাইনে ট্যাক্স বলা নাই। ওই আপনাকে ধরেন এই এক্সেল ফাইলে শুধু ছিল কি, ইনভয়েসটা ছিল, 2 দিন পরে আলাদা একটা এক্সেল ফাইল দিল, সেখানে ধরেন এই রিটার্নটা বা ক্রেডিট নোটের ব্যাপারটা এখানে দেওয়া আছে, কিন্তু সেখানেও ট্যাক্স দেওয়া নেই। কিন্তু এখন আপনি যখন এই যে যে ট্রানজেকশনটা ট্র্যাক করে ফেলছেন, এখানে এটা কিন্তু দেখতে পারবেন। এটা দেখতে হলে আপনার কি ইনভয়েস নাম্বার আছে, আপনার এই পাশে আর একটা নিউ ট্যাব নিয়ে ইনভয়েস নাম্বার দেখতে পারতেছেন যে ওই ইনভয়েসের আলোকে তো আমার কিছু করতে হচ্ছে এখন, আমি একটু চেক করি ওই ইনভয়েসটা, একটু বের করে দেখি, একটু প্রিভিউ করি যে ওখানে কি কি ডাটা আছে, না হলে আন্দাজের পরে তো করে দেখা যাবে না। ওকে, চলেন, আমাদের তো এভাবে শো হবে, সেভাবে আমরা ইনভয়েস নাম্বারটা এখান থেকে নিয়ে আমরা দেখবো যে কোনটার আদতে কি হচ্ছে। এখন এখানে যেহেতু ট্যাক্সের কথা বলা নাই, তার জন্য কি আমরা ট্যাক্স দিব না, এটা কখনো না। ঠিক আছে, আমরা অবশ্যই ট্যাক্স দিব, আমাদের আলাদা এক্সেল ফাইল দিক আর এই এক্সেল ফাইল দিক, আমরা ট্যাক্স অবশ্যই দিব, এবং ডিসকাউন্ট যদি থাকে ডিসকাউন্ট দিব, মানে যা যা থাকবে তা তা দিব। এই জন্য আমার ইনভয়েস নাম্বারটা লাগবে, ইনভয়েস নাম্বারটা নিয়ে আমি সহজে বুঝতে পারবো যে ওই ইনভয়েসের সাথে কি কি ছিল, ওই প্রোডাক্টের সাথে কি কি ছিল। ওকে, তো চলেন এখানে 10% ট্যাক্স, তাহলে আমরা এখানে ট্যাক্স 10% দিয়ে দিব। আমার যে কাছে যখন ফেরত আসতেছে, আমি তো তখন তারা 10% ট্যাক্স আরোপ করছি বিক্রি করার সময়, তো এখন তো ফেরত যখন নেবো তখন তো আমি যেভাবে যেভাবে ই করছি সেভাবে কিন্তু ফেরত নিতে হবে, তাহলে আমি 10% ট্যাক্স এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখন ডিসকাউন্ট পার্সেন্ট, এখানে কিন্তু ডিসকাউন্টও ছিল কত পার্সেন্ট, 4%। এখন একটাই যখন 4%, তখন কিন্তু এখানে আমি 4% দিতে পারতেছি। ওকে, তার কোন প্রোডাক্ট, লাইফ সেভিং ইকুইপমেন্টে 4% ছিল, এখন কিন্তু আর ওই গড় করা লাগতেছে না, আমি এখানে 4% আলাদা ডিসকাউন্ট পার্সেন্ট, আর যদি ভ্যালুতে থাকে ভ্যালু, আর পার্সেন্টে থাকলে পার্সেন্ট, তাহলে আমি 4 দিয়ে দিচ্ছি। 4 দিয়ে বাইরে ক্লিক করলে এ দেখেন 880 টাকা ছিল দাম, এর থেকে 10% ট্যাক্স বাদ যাবে, আগে বাদ যাবে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট, এই যত টাকা আছে 4% ডিসকাউন্টে আসতেছে, এরপরে ট্যাক্সের 10% বাদ যাবে, বাদ যে এখান থেকে কিন্তু বাদ যাবে বলছি, এখানে প্লাস হবে, সরি। আমার তো যখন আমি ট্যাক্স নিয়েছি তখন তো আলাদা ইয়ে ছিল, আর এখন হচ্ছে আমি যেহেতু ক্রেডিট নিই, এটা এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে আমি কিন্তু তারপরে এখান থেকে প্লাস মাইনাস করে মোটামুটি 929.28 এটাই ওনার কাছে বিক্রি করা হয়েছিল, সেই টাকাই কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে আমার। ওকে, তাহলে আমার ডেট দেওয়া হয়ে গেল, ক্রেডিট নোট ডেট বা যাবতীয় সবকিছু হয়ে গেছে, এবং ফিগারটা সব ঠিকঠাক আছে, অর্থাৎ আমার যে ট্যাক্স ছিল, ডিসকাউন্ট ছিল,
সবকিছু আমি ইনক্লুড করার পরে যে রেটে আমি বিক্রি করছি ঠিক সেই রেটে তাকে আমি রিফান্ড করে, বা তার অ্যাকাউন্টটা আমি এইভাবে আমার আমার কাছে যে প্রোডাক্টটা ফেরত আসছে সেটা আমি আমার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আবার তাকে রিফান্ডও করে দিচ্ছি। ওকে, তো এইটা এখানে কিন্তু মেইলের মাধ্যমে তাকে এই যে সেন্ড লেটার, অর্থাৎ এইটা পোস্ট করার পরে এই মেইলটা তার চলে যাবে। ওকে, তা আমি কিন্তু সেক্ষেত্রে তাকে কিন্তু এটা আবার রিফান্ডও করতে হচ্ছে আমার। আর এখান থেকে মানে আমাকে তো টাকা দিই নাই, তার জন্য রিফান্ড দেখানো লাগছে না। যদি নগদ দিত তাহলে আমার রিফান্ড করা লাগতো, যেহেতু টাকা দিই নাই তো জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে। আর যখন রিফান্ড রিসিভ করবো তখন কিন্তু টাকাও তাকে পে করতে হবে। ওকে, তাহলে অ্যাকাউন্ট এসে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, এটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। সেভ অ্যান্ড সেন্ড, নতুন করতে গেলে সেভ অ্যান্ড সেন্ড আসে, আমি ক্লিক করে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। দিলে এটা কিন্তু ক্রেডিট নোট ক্রিয়েট হয়ে গেল, যে ক্রেডিট নোট 1004 ক্রিস স্মিথ, এই দেখেন -229.28। আনঅ্যাপ্লাইড, আনঅ্যাপ্লাইড কেন লেখা এবং কখন অ্যাপ্লাইড হবে সেটাও আমরা দেখব। এখন এই যে ইনভয়েসটা মানে সরি ক্রেডিট নোটটা করা হয়েছে, এই ক্রেডিট নোটটা তো আমরা দেখলাম যে কিভাবে করে। এখন আনঅ্যাপ্লাইড কেন তার ব্যাখ্যা দিচ্ছি, বা তা সেটা আমরা সমাধান করতেছি যাতে করে আনঅ্যাপ্লাইডটার ওখানে একটা টিক মার্ক ওঠে এবং ওটাও অ্যাডজাস্টমেন্ট হয়। ওকে, তো চলেন এইবার আমরা যেহেতু ক্রেডিট নোট করে ফেলছি, ক্রেডিট নোট করার পরে আমাদের আছে কি, আমাদের আছে রিসিভ পেমেন্ট। রিসিভ পেমেন্টটা আছে। এখন আমি যে বিক্রি করছিলাম এই যে ইনভয়েস, যেটা দিয়ে আমার প্রথমে ইনভয়েস করছি বাকিতে বিক্রি, এরপরে আবার বাকিতে বিক্রি অবস্থায় টাকা পরিশোধ করার আগে এক পিস সে আমাকে রিটার্ন করছে, সেটা আমরা কিন্তু অ্যাডজাস্ট করছি। এখন অ্যাডজাস্টটা কিভাবে মানে কোথায় আছে, আমার অ্যাকাউন্টে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হলো সেটা দেখবো না, দেখবো। তারপরে আমরা ওই যে বাকি যে টাকা আছে সেটা আমরা রিসিভ পেমেন্ট করবো। তাহলে অ্যাডজাস্টমেন্ট দেখতে গেলে রিপোর্টে যাব, রিপোর্টে যে ইনভেন্টরি, দেখেন একই জিনিস কোনো দেশে স্টক হিসেবে দেখাচ্ছে, কোনো দেশে ইনভেন্টরি হিসেবে, আবার প্রোডাক্টেরও নাম সেম। এই পৃথিবীতে কুইক বুকস যে যে দেশগুলোতে মানে আছে, ম্যাক্সিমাম সব দেশে আছে, তা সেক্ষেত্রে কুইক বুক যেখানে যেখানে আছে, যে দেশের প্রসিডিউর যেমন, যে দেশে যেটাকে যে নামে ইন্ডিকেট করা হয়, যে দেশের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা ফলো করা হয় সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সাবডোমেইনে কুইক বুকস সেটা প্রোভাইড করে। যেমন ইউকেতে আমরা দেখি স্টক, আবার এইখানে আহ, জার্মানি, জার্মানির যে আমরা এই যে অ্যাকাউন্ট এখানে করছি এখন, এই দ্বিতীয়বার রিনিউ যখন করছি এখানে কিন্তু দেখাচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, এই জন্য একটু বুঝতে হবে এটা। এখন এখানে এসে এই যে যে রিপোর্ট সেন্টার, রিপোর্ট সেন্টারে আসছি, এখানে টাইপ রিপোর্ট নেম হেয়ার আমি যদি লিখি INVEN, এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশন সামারি, না ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস। আর যদি ইউকে হতো তাহলে আমি কি লিখতাম, স্টক ভ্যালুয়েশন ডিটেলস। ওকে, তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন ইন INVEN দুই একটা অক্ষর দিলে কিন্তু এ চলে আসছে। তার মানে সামারিতে দেখবো না, আমরা ডিটেলস যাবো, ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলসে যাবো। এবার দেখি যে ওই প্রোডাক্টটা অ্যাডজাস্টমেন্ট হলো কিনা। কোন প্রোডাক্ট, প্রোডাক্টের নাম ছিল কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট। একটু দেখবো, আপনি ডেট টেন্স কি দিবেন, এটা এখানে দিস মান্থ টু ডেট আছে, এটা দিবেন না, অল ডেট দিবেন। অল ডেট দিয়ে রান রিপোর্ট করতে হবে, এখানে রান রিপোর্ট অপশন নাই, কাজে এটা যেটা আছে ওইটাই দিয়েই হবে। এখন এখানে আছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, আবার একটু দেখে আসি। লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা কোয়ান্টিটি, একটু দেখি আমরা। দেখেন এই যে টোটাল লাইফ সেভিং ইকুইপমেন্ট যেখানে লেখা তার উপর দিকে তাকাবেন, এই যে এখান থেকে লাইফ সেভিং ইকুইপমেন্টটা শুরু। মানে দেখেন মূল যেটা সার্জিক্যাল ইকুইপমেন্ট এগুলো সব দেখেন উপরে একটা লেখা আছে, আবার নিচের দিকে টোটালটাও লেখা আছে। এই জন্য এটা কোথায় শুরু কোথায় শেষ সেটা আগে দেখবেন। দেখেন এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট এখান থেকে শুরু, এখানে ক্লিক করলে আবার মানে দেখেন এই লাইফ সেভিং ইকুইপমেন্টের নামের পরে ক্লিক করলে কিন্তু দেখেন হারায় যায়, অর্থাৎ হাইড হয়ে যায়। আবার ক্লিক করবেন আবার শো হবে। এখন দেখেন লাইফ সেভিং ইকুইপমেন্টের হিস্ট্রি চলে আসছে। 1/1/2018 লাইফ সেভিং ইকুইপমেন্ট নামে একটা ইনভেন্টরি স্টার্টিং ভ্যালু, এই যে ইনভেন্টরি নিয়ে ব্যবসা স্টার্ট করা হয়, সেই স্টার্টিং ভ্যালু ছিল কোয়ান্টিটি কত 300। এরপরে লাইফ সেভিং ইকুইপমেন্ট 12/7/2022 ইনভয়েস করা হয় 1002, ওয়ান এই যে 1.80 এটা মাইনাস করা হয়, মানে এটা পয়েন্ট আকারে চলে আসছে। ব্যাপারটা পয়েন্ট আকারে আসবে না, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম। ধরে নেন এখানে একটা বা দুইটা, ধরেন দুইটা বিক্রি করা হয়েছে, ইনভয়েস করা হয়েছে 1002 নম্বর ইনভয়েস, সোর্স সহ লেখা আছে কত টাকা, কত নাম্বার ইনভয়েস, এবার কত পিস থাকলো এটা বিক্রি করার পরে দেখেন। তার মানে এই যে 300 পিস, 300 পিসের থেকে এটা চলে গেছে। ঠিক আছে, 1.8, তার মানে আছে কত, 300 থেকে 258.20, যাক পয়েন্টটা আপনারা ইগনোর করেন। এরপরে আরেকটা ইনভয়েসে করা হয়েছে 1003 নাম্বার, এরপরে -1.20, এরপরে আছে কত 257, অর্থাৎ এই দুটো মিলে তিনটা। কারণ 300 থেকে তিনটা চলে গেছে, আছে কত 297টা। এরপরে ইনভয়েস আরো একটা 1001 ক্রিস স্মিথ 5টা, এটা কত আছে 297 থেকে 292। ঠিক আছে, 5টা বিয়োগ হয়ে গেছে।
তাহলে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়েছে 97 থেকে 5টা বিয়োগে 92। আবার ক্রেডিট নোট, এই যে এই কেবল যেটা করলাম 12/16/2022, এই ডেটের আলোকে ক্রেডিট নোট হয়েছে। ক্রেডিট নোট করা হলে এই দেখেন একটা প্লাস, অন্যগুলো সব মাইনাস, এটা প্লাস। এটা প্লাস হয়ে তাহলে 292টা ছিল আমার, এই একটা প্লাস হয়ে 293। তার মানে আমি যেটা বিক্রি করছিলাম সেটা আমার রিটার্ন আইছে, আর সেই রিটার্নটা আমি অ্যাডজাস্টমেন্ট করছি ক্রেডিট নোটের মাধ্যমে, যাতে আমার ইনভেন্টরিতে এটা আবার অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে 92 থেকে 93 এটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমার রিপোর্টে ইম্প্যাক্ট করলো কিনা, এটা যখন আমি প্রত্যেকটা কাজ করে এই রিপোর্ট সেন্টার থেকে এই যে অভ্যাসটা আমি মানে গড়বো প্রত্যেকে আমরা, যে আমি প্রত্যেকটা কাজ করব এসে রিপোর্ট চেক করে করে দেখবো, ক্রস চেক করবো যে আমি সঠিকভাবে করলাম কিনা, তার ইম্প্যাক্টটা আমার ফিনান্সিয়াল রিপোর্টে পড়তেছে কিনা, ঠিক আছে, বা আমার অ্যাকচুয়াল অ্যাডজাস্টমেন্ট হলো কিনা, বা আমি যে কারণে কাজ করলাম সেটার ইম্প্যাক্টটা আমার অ্যাকাউন্টসে পড়লো কিনা, সবকিছু কিন্তু কিভাবে দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। দাঁড়ান আমি একটা একটা ভয়েস দিব একটা মানুষকে। আমি দেখি আগে উনি আছে কিনা একটু। আহ, নাম এখানে কি আছে? না, দেখেন ক্লাস করতেছে না, ক্লাস করতেছে না। সে আমাকে মেসেজ দিচ্ছে সাবস্ক্রিপশন কি হয়েছে, 8 তারিখে সাবস্ক্রিপশন নিয়েছি, কালকে তার অ্যাকাউন্ট আমার দিয়ে দেয়, আমি গুগল ড্রাইভ লিঙ্ক করে তাহলে দিলাম কেন বলেন? মানুষ আপদমস্তক মানে প্যারা দিতে পারে, কিন্তু প্যারা দেওয়ার জন্য আমি অন্যান্য প্রতিষ্ঠান ইউকের অ্যাকাউন্ট নিতে পারতেছে না, কোন দেশ থেকে নিবে সেটা অনেকে রিস্ক করতে পারতেছে না, আমি এই জন্য পাবলিক ভিডিও না দিয়ে আমি গুগল ড্রাইভে দিলাম, সেইটা দেখে করতে পারে নাই অ্যাকাউন্ট, এমন কেউ আছে নাকি এখানে কোনো বান্দা? সবাই করছে, সবাই রিনিউ করছে, এত সুন্দর করে দিয়েছি ভিডিও, লাইভে দেখাই দিছি ক্লাসে শুনতে, সে ক্লাসও করে নাই, সে এখন আমার ক্লাসে চলাকালীন মেসেজ করতেছে সাবস্ক্রিপশন কি হয়েছে। আমি যখন আপনাকে ভয়েসটা দিচ্ছি আমরা ক্লাসে, আপনার তো প্রয়োজন নাই মনে হয় ক্লাস করার, আপনি তো 8 তারিখের অ্যাকাউন্ট সেখান থেকে করলেন না, কিছু মনে করেন না, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সবাই ক্লাসে, তার ভিতরে সবাই শুনতেছে আমি আপনাকে ভয়েস দিচ্ছি। আপনার হয়তো নাম জানতেছে না, যাক ওটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি কি মনে হচ্ছে যে না এটা করা উচিত, এই কোর্সটা করা উচিত, যে করার জন্য ভর্তি হয়েছি, এরকম কি মনে হচ্ছে কোনো মানে মনে একটু মানে অন্যরকম মনে হচ্ছে না, যে আমি ক্লাস মিস দিচ্ছি দিনের পর দিন, 8 তারিখ থেকে আজকে 19 তারিখ, এখনো অ্যাকাউন্টটা রিনিউ করিনি, আর এখন ক্লাসের ভিতর তাকে নক দিচ্ছি যে অ্যাড হয়েছে কিনা, মানে ক্লাস করার মতো মনে হয় কোনো গরজ নাই আপনার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ক্রস চেক করলাম, এখন আমাদের ক্রেডিট নোট করা ক্লিয়ার, আমরা দেখলাম যে হ্যাঁ আমরা যেভাবে করছি সেটা ইম্প্যাক্ট পড়ছে। এখন আমরা রিসিভ পেমেন্ট করব। রিসিভ পেমেন্ট কোথা থেকে করব? এই যে যে আমরা ইনভয়েসটা করছিলাম, ইনভয়েসের আলোকে রিটার্নটা আমরা করছি, রিটার্নটা ক্রেডিট নোটের মাধ্যমে অ্যাডজাস্ট করলাম। এখন বাকি যেটা, অর্থাৎ এখানে যে টাকার ফিগারটা ছিল তার থেকে তো এই রিটার্নটার টাকা মাইনাস হয়ে গেল। এখন এই যে বাকি যে টাকাটা আছে, আমাদেরকে ইনস্ট্রাকশন কি দিয়েছে, পেমেন্ট রিসিভ করতে হবে। এখানে রিসিভ পেমেন্ট বলে দিবে ব্যাপারটা এরকম না, আপনার তো বুঝতে হবে, এটা জাস্ট পেমেন্ট রিসিভ, বায়ার বায়ারের মতো বলে দিবে। কত তারিখে? 20 ডিসেম্বর 2022, 60%, ঠিক আছে। আর এখানে 30%, এখানে 40% ধরেন, এখানে 30% বাকি না দিলে আমরা ইম্প্যাক্টটা দেখাতে পারবো না। এখানে এই দেখেন, এখানে আপনাদের সিটেও 60-এর পরে 30 লেখা, আপনারা 40 দিন, 40 না দিলে 60, 40 এরপরে মানে সরি 60, 30 এরপরে 10 না দিলে ওই এই যে ইম্প্যাক্টটা, এটার কোনো প্রভাব আমরা দেখতে পারবো না। এর জন্য আপনারা একটু সবাইকে বলে দিলাম যে আপনারা 30-এর জায়গায় 40 দিন। মানে এমন না যে 40 না দিলে প্রবলেম হবে, 40 দিলে হবে কি, এই যে দেখেন এখানে যে ইম্প্যাক্টটা আছে না, এই যে আনঅ্যাপ্লাইড, এইটাও কিন্তু আপনার অ্যাপ্লিকেবল হয়ে যাবে, মানে এটাও এখানে টিকমার্ক উঠে যাবে, ঠিক আছে, গ্রিন টিকমার্ক উঠে যাবে। আবার ওই 10% আপনার আলাদা করা লাগবে না। ওকে, ওটা হয়তো আগে থেকে দেওয়া ছিল, আপনার একটু এটুকু দিয়েন যে কোথায়, এই যে এখানে 60% আর বাকি 40% এভাবে দিয়ে দিয়ে। ওকে, আচ্ছা, এইবার এবার কি করতে হবে আমাদের? রিসিভ পেমেন্ট করতে হবে, অর্থাৎ বাকিতে বিক্রি করছি, সেই বাকিতে বিক্রি করছি সে টাকা নেবো না, টাকা নিতে গেলে কি করতে হবে? বাকিতে বিক্রিত পণ্যের টাকা নিতে গেলে রিসিভ পেমেন্ট করতে হবে। আর নগদে বিক্রি করলে, যে আমি ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে বিক্রি করছি, সেটা হচ্ছে রিসিভ পেমেন্ট, না সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট আর রিসিভ পেমেন্ট অনেকে তালগোল পাকায় ফেলবেন, কোনটা সেলস রিসিপ্ট কোনটা রিসিভ পেমেন্ট, 2 দিন পরে দেখবেন এটা হজবরল, এটা স্বাভাবিক, ভালো জানা মানুষেরও হয়, কনফিউশন হয়ে যায়। কিন্তু রিসিভ পেমেন্ট সেলস রিসিপ্ট আলাদা। রিসিভ পেমেন্ট তখনই হবে যখন বাকি মানে বিক্রি, বাকিতে বিক্রি করা টাকা আমি উঠাবো যেটার মাধ্যমে, সেটা হচ্ছে সেলস এই রিসিভ পেমেন্ট। আর আমি সরাসরি পেমেন্ট পেয়ে সে যে গেটওয়েতে পাই, ব্যাংকে পাই, আমি ক্যাশে কেউ দেখ, বা কেউ ক্রেডিট কার্ডে দিক, ঠিক আছে, আমি যেভাবে পাই সেটা পেমেন্ট পেয়ে যেটা আমি বিক্রি করতেছি ফুল পে করার পরে, সেটা হচ্ছে সেলস রিসিপ্ট। আর রিসিপ্ট পেমেন্ট হচ্ছে বাকি টাকা তোলার জন্য যেটা করা হয়। আচ্ছা, তাহলে আমরা রিসিপ্ট পেমেন্ট করবো।
রিসিভ পেমেন্ট করতে গেলে এই যে 20 ডিসেম্বর 2022 আমরা প্লাস নিউ আইকনে যাব, দেখবেন অনেকগুলো টুলস এর কাজ করা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলাম, এখানে এসে রিসিভ পেমেন্টে ক্লিক করব। দেখেন এখান থেকেও করতে পারি, এই যে এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারি। এখানে থেকে করলে কোন কাস্টমারের কাছে সেল করা হয়েছিল তার নাম, তারপর আরো ডিটেইলস, বহুত বহুত কিছু। কিন্তু আমরা যদি এইখান থেকে করি আরো সহজ হবে। দেখেন এই যে রিসিভ পেমেন্ট বাটন আছে, দেখেন কোনটায় কোনটায় রিসিভ পেমেন্ট আছে। যেমন এই প্রোডাক্টটা ক্রেডিট নোট, এই প্রোডাক্টটা আমাকে ফেরত পাঠিয়েছে, এর পাশে কিন্তু রিসিভ পেমেন্ট লেখা নেই। কারণ কি, এই টাকাটা আমি কখনো পাবো না, আমার কাছে প্রোডাক্টই ফেরত আসছে, আনঅ্যাপ্লাইড লেখা। তাহলে এখানে অ্যাপ্লাই করা, আমার টাকা পাওয়ার জন্য কোনো দাবি করার কোনো লাভ নাই। তাহলে কি করতে হবে, এই যে যে যেগুলোর পাশে রিসিভ পেমেন্ট আছে, আমি তো বুঝতেই পারছি এখানে টাকা পাবো, এই যেটা ক্লোজ হয়ে গেছে এটা টাকাও আমি পাচ্ছি না। কিন্তু যেগুলো আমার কি হবে, এই যে যেগুলো ওপেন আছে সেগুলো আমি টাকা পাবো। এখন এটা কত নাম্বার ইনভয়েস আমি একটু দেখি। এটা ছিল ক্রিস স্মিথের সাথে ইনভয়েস। তাহলে আমি ক্রিস স্মিথের সাথে ইনভয়েসটা কই, ক্রিস স্মিথের মূল ইনভয়েস এই যে এইটা, এই ক্রেডিট নোট অটো এর সাথে অ্যাটাচড হয়ে যাবে দেখেন। কিন্তু 1001 নাম্বার ইনভয়েস ক্রিস স্মিথ, এই যে যে টাকাটা, এখানে এসে আমি যদি রিসিভ পেমেন্টে ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে, আমার আর ওইখান থেকে ওপেন করা লাগবে না। কিন্তু ওখান থেকে ওপেন করে আমি করতে পারি, সেক্ষেত্রে খাটনি বেশি হবে। প্লাস নিউতে যে রিসিভ পেমেন্টে যে ক্রিস স্মিথের নাম আমি দুই ট্যাবেই দেখাচ্ছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে। দুই জায়গাতেই দেখাচ্ছে। এখানে আসবেন কাস্টমারের, এখানে দিবেন কাস্টমার ক্রিস স্মিথ। এখন এখানে এইরকম ট্র্যাক হয়ে যাবে, দেখবেন ওই পপ আপটা চলে আসবে নগদেই, ঠিক আছে। এই যে ইনভয়েস 1001 দেখছেন অটো ট্র্যাক হয়ে গেছে। তার মানে কৃষি স্মিথের সাথে কি আছে না আছে, এই টিক মার্ক হয়ে গেছে। এবার এর সাথে ক্রেডিট নোট আছে, দেখেন দুটোই টিক মার্ক, যের সাথে একটা ক্রেডিট নোট কিন্তু যুক্ত আছে। এই ক্রেডিট নোট যদি এখান থেকে বাদ পড়ে যায় তাহলে কিন্তু হিসাব সঠিকভাবে মিলবে না। কারণ এখানে লেখা আছে কত দেখেন, 6758, মানে মূল ফিগারটা, ঠিক আছে। আর এখান থেকে মাইনাস করা হয়েছে এই যে ক্রেডিট নোট যেটা করা হয়েছে, এই টাকাটা তো আমি পাচ্ছি না, আমাকে তো প্রোডাক্ট ফেরত পাঠিয়েছে। তাই এটা যদি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট না করি তাহলে তো আমার ট্রানজাকশনে তো ভুল হবে। এই জন্য এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এই রিসিভ পেমেন্ট যেটা সাইড থেকে করছি দেখেন, সেখানে ক্লিক করলেও কিন্তু সেম জিনিসটা আসছে, যেটা আমরা ওই সাইড থেকে করছি। এটা একটু কেটে দিই, ওই জিনিস তো দুটোই একই। এখন এটা একটু কেটে দিয়ে দেখাই যে আমরা এইখান থেকে সেলস অপশন থেকে যেটা করছি, অল সেলস থেকে সাইডে ক্লিক করে রিসিভ পেমেন্টে ওখান থেকেও যা আসছে, আর এর এই প্লাস নিউ আইকন থেকে এইখানে রিসিভ পেমেন্টে ক্লিক করলে কিন্তু তাই আসছে, ইন্টারফেস সেম। এই লাস্ট 12 মান্থে যখন চলে আসবে তখন কল ডেট দিন, আবার লাস্ট 12 মান্থে রেখে আবার খুঁজে মরবেন, ব্যাপারটা এরকম না হয়ে যায়। এই দেখেন ইনভয়েস 1001, এখানে রিসিভ পেমেন্টে ক্লিক করলেও যা আসছে, আমরা এই প্লাস নিউ আইকনে ক্লিক করে রিসিভ পেমেন্টে ক্লিক করলে তাই আসছে। কি করতে হয়েছে, শুধু কাস্টমারকে সিলেক্ট করে দিতে হয়েছে, আর কিছু না। ওকে, তা আমরা মনে করি এটাই সহজ, এখান থেকে রিসিভ পেমেন্টে ক্লিক করলে একবারে যাওয়া যায়, আর কিছু করা লাগে না, শুধুমাত্র কয় টাকা কি নেবো দেবো এটা হিসাব করলে হয়ে যায়। ওকে, এখন আমরা রিসিভ পেমেন্টে আসছি, কাস্টমার ক্রিস স্মিথ, এটা ঠিক আছে, ইমেইল আছে। এবার এখানে টিকমার্ক দিয়ে দিলাম একটা সেন্ড লেটার, এখানে টিকমার্ক না দিলেও হবে, আপনার যদি সেট আপ করা থাকে তাহলে দেওয়া লাগবে না। ফাইন বাই ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার দিয়েও যে এটা আপনি খুঁজবেন যে এটা ইনভয়েস নাম্বারটা কত, আপনি সেটা খুঁজতে পারেন। ওকে, এখন দেখেন 5829.12, এটা কেমনে, এখানে কত, 6758.40, এটা কখন, আগে বলেন তো এটা কখন। ওই যে প্রথম ইনভয়েস আমরা এই কাজ আজকে করলাম তখন ছিল 6758.40। কিভাবে ছিল, এই 5টা লাইফ সেভিং ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে উইথ ট্যাক্স 10%, আবার ডিসকাউন্ট 4%, আবার ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 4টা, ট্যাক্স 10%, ডিসকাউন্ট 4%। এই সব করে অর্থাৎ এই 5টা, একটা আছে 5টা, একটা 4টা, এই যে 5 আছে 9টা কোয়ান্টিটি, দুটো প্রোডাক্ট, এর সাথে 10% ট্যাক্স ছিল, আবার ডিসকাউন্ট ছিল 4% করে। এটা সব প্লাস মাইনাস করে টাকা ছিল কত, 6758.40। কিন্তু এটা হচ্ছে 14 তারিখের ঘটনা। 16 তারিখে যখন আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট এক পিস ফেরত আইছে, তখন তো এই 6700 টাকা দিয়ে মাইনাস হয়ে গেছে কোনটা, 929.28। কিন্তু টাকার ফিগার কিন্তু মূলটা রয়েই গেছে, ভিতর থেকে হয়তো এটা অ্যাডজাস্টমেন্ট হবে এখন, কিন্তু মূল টাকার ফিগার যেহেতু এই 1001 নাম্বার ট্রানজেকশন আগে আগে করা হয়েছে, আর 1004 নাম্বার পরে, 1004 নাম্বারে ফেরতের যেটা দিয়েছে সেটা আমরা ফেরত পেয়েছি, অ্যাডজাস্ট করছি, কিন্তু এই টাকাটা তো আমি আমার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, তাই না। কিন্তু সেটা তো আমি পাচ্ছি না এখন, সেটা আমি এখন পাচ্ছি না, তাহলে আমার এটা মাইনাস হয়ে গেছে, আনঅ্যাপ্লাইড লেখা, আর সেইখানে মূলত অ্যাকাউন্ট রিসিভেবল তো আমার বেশি আছে। তাহলে এখন আমার যখন রিসিভ পেমেন্ট করতে যাব তখন এটা থেকে অ্যাডজাস্টমেন্ট হবে। এখন এই 6758.40 যেখানে লেখা, ঠিক তখনই আমি যখন রিসিভ পেমেন্টে ক্লিক করছি দেখেন ভিতরে এসে এই -929.28 এটা মাইনাস অটোমেটিক্যালি করে নিয়ে নিয়েছে, দেখেন এই যে 5829.12, ঠিক আছে। এই যে 6758.40, এখানে ওপেনিং ব্যালেন্স সেটাই আছে, পেমেন্টও সেটা আছে, কিন্তু এই ক্রেডিট নোট একটা অ্যাটাচটা আছে বিদায় এটা কিন্তু
পেমেন্ট হিসেবে দেখেন এই যে এই একই রকম, মানে পেমেন্ট বিষয় না, এই যে 929.28, মানে এই যে 6,758.40 থেকে 929.28 মাইনাস করে 5,829.12 মানে নেট পাইতে যাচ্ছে, এটা লেখা আছে। ওকে, অটোমেটিক্যালি ক্যালকুলেট করা আছে। এটা আছে কুইক বুকস এর মজা, যে অনেক কিছু অটোমেটিক্যালি থাকে। ঠিক আছে, তাহলে আমার ডেট কত? 20 ডিসেম্বর। আমি ডেটটা দিব। প্রধান কর্তব্য কিন্তু ডেট দেওয়া, এই ডেট কিন্তু মিসিং হয়ে যায়। ঠিক আছে, দিলাম। এবার দেখেন পেমেন্ট মেথড, 4টা পেমেন্ট মেথড কুইক বুকসে থাকে সব দেশে, সব দেশে। ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট। ক্যাশ, নগদে টাকা দেওয়া। চেক, চেক দেওয়া, চেক তো আমরা বুঝতেছি, লিখিত চেক। আর ক্রেডিট কার্ড, যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড। আর ডিরেক্ট ডেবিট হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন আমরা কি করব? আমরা এখানে পেমেন্ট গেটওয়ে কি বলা আছে দেখি আমরা। এই যে রিসিভ বাই চেক, আনডিপোজিটেড ফান্ড, খেয়াল করেন। রিসিভ বাই চেক, চেক বলতে আমার এখানে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংকে চেক দেওয়া আছে, কিন্তু কোন ফান্ডে যাচ্ছে, আমার কি ব্যাংক অফ ইংল্যান্ডে যাচ্ছে না মেট্রো ব্যাংকে যাচ্ছে, তা কিন্তু এখানে বলা নেই, আনডিপোজিটেড ফান্ডে যাচ্ছে। ওকে, তাহলে আমার যা যা দেওয়া আছে আমি তাই দিব। এখানে পেমেন্ট মেথড কি দিব? চেক। এখন এই ব্যাংক অফ ইংল্যান্ড এখানে আমরা দিচ্ছি না, কারণ কি? আনডিপোজিটেড ফান্ডে আমরা কিছু টাকা নিব, নিয়ে পরে আনডিপোজিটেড ফান্ড কিভাবে ক্লিয়ার করতে হয়, আনডিপোজিটেড ফান্ড থেকে কিভাবে ব্যাংকে ট্রান্সফার করতে হয়, এটা আমরা দেখতে পারবো। যদি এটা আমরা এই ট্রানজাকশন এখানে রেকর্ড না করি ভাবে, তাহলে আমরা ওটা দেখতে পারবো না, কারণ এটা একটা এসেনশিয়াল ব্যাপার, যে আনডিপোজিটেড ফান্ড কিভাবে ক্লিয়ার করতে হয়। ওকে, এই জন্য আমরা আনডিপোজিটেড ফান্ড, দেখেন এটা কুইক বুকসে অটোমেটিক্যালি ডিফল্টে থাকে, এটা আপনি নতুন করে অ্যাড করা লাগবে না, একদম নিচে যে আনডিপোজিটেড ফান্ড পেয়ে যাবেন। দিলেন। রেফারেন্স নাম্বার যদি চেক নাম্বার দিতে চান, দেখি এখানে চেক নাম্বার আছে কিনা। না, যদি আপনার চেক নাম্বার থাকে, যে না আমার কোনো একটা চেক নাম্বার আছে, আমি এখানে সিএ জাস্ট উদাহরণস্বরূপ একটু দিয়ে দিব। সিএ এরকম নাম্বার থাকে, বড় হাতের অ্যালফাবেট, ছোট হাতে, এই যে এই দিলাম, ধরেন আমি জাস্ট উদাহরণস্বরূপ দিয়ে দিলাম। দিয়ে এখন কি করতেছি? এখন আমি কি এই যে যে টাকাটা ছিল, টাকাটা কি পুরোটা পাচ্ছি? এই যে 6,758.40, এর থেকে মাইনাস হয়েছে 929 এত। এখন এইটা, এই 6,700 থেকে এই 929, এটা মাইনাস করার পর যে টাকাটা, সেটাই কি আমি এবার পাচ্ছি না? আমাকে তো বলছে যে যা আমি পাবো তার 60% হচ্ছে 20 তারিখে রিসিভ করতে। তাহলে আমার কি হচ্ছে দেখেন, আমি যে এখানে যাচ্ছি, এখান থেকে তো ওইটা মাইনাস হয়ে গেছে। কোনটা? এই 6,700 থেকে এই 129.28 ক্রেডিট নোটের মাধ্যমে যেটা আমার প্রোডাক্টটা পেয়েছি, এটা তো মাইনাস হয়ে গেছে। এখন আছে কত? এই টাকাটা। এখন এই টাকা থেকে সহজে, সিম্পলি এই ক্যালকুলেটর ব্যবহার না করে কেমনে আমার 60% আমি বানাতে পারছি সেটা দেখেন। তাহলে এইটা এখন আমার কি টোটাল 100%, মানে নেট পে, মানে আমি পাইতে যাচ্ছি এটা। ঠিক আছে, আমি এখানে যদি যাই 5,829 পরে প্রথমবার ক্লিক করলে দেখেন, এই যে প্রথমে ক্লিক করলাম, পুরোটা আমার সিলেক্ট হয়ে যাবে। প্রত্যেকটা এখানে যতগুলো সংখ্যা আছে সব একবারে সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই যে 0.12 আছে দেখেন, 5,829.12, এই 2 এর পিছনে আমি ক্লিক করবো। 2 এর পিছনে যে ক্লিক করে ল্যাপটপে বা ডেস্কটপে শিফট চেপে ধরে, কিবোর্ডে শিফট চেপে ধরে 8-এর মাথার উপরে, অর্থাৎ স্টার। ঠিক আছে, শিফট চেপে ধরে 8-এর পরে ক্লিক করবো, 8-এর পরে এটা স্টার। ঠিক আছে, এইট আবার কোন এইট? ডাইন সাইডে এইট না, উপরের দিকে যে এইটটা আছে কিবোর্ডে। তার মানে আমরা জানি যে স্টার চিহ্নটা গুণ চিহ্ন হিসেবে পিসিতে বা ল্যাপটপে এটা মানে প্রযোজ্য হয়। ঠিক আছে, তাহলে 5,829.12, এরপরে গুণ চিহ্ন দিলাম, এরপরে দিব 60, এরপরে দিব পার্সেন্টেজ। পার্সেন্টেজ চিহ্ন কিন্তু এখানে দিব, শিফট চেপে ধরে 5-এর মাথার উপরে ক্লিক করলে পার্সেন্টেজ হয়ে যাবে। খেয়াল করেন আমি কি দিয়েছি আবার দেখেন, 5,829.12, 5,129.12 যে টাকাটা ছিল এটা আমি দিই নেই। এরপরে 2-এর পিছনে দিছি স্টার, এরপরে কত পার্সেন্ট? 60% চিহ্নও দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখনো ভিতরে আছি, যেই বাইরে ক্লিক করবো দেখবেন পার্সেন্টটা চেঞ্জ, মানে পার্সেন্ট না, এই অ্যামাউন্টটা চেঞ্জ। 5,829.12 গুণ 60%, পার্সেন্ট চিহ্নও দিয়েছি, এবার বাইরে ক্লিক করবো দেখেন এই যে 3,497.47। আমার কিন্তু নতুন করে হিসাব করার কোনো প্রয়োজন নাই। আর ক্যালকুলেটর যদি কেউ বের করতে মানে চান, যে না মূল অ্যামাউন্টটা নিয়ে ভাগ যোগ করে যা ভাবে করতে পারেন, আপনি যদি বোঝেন যে না আমি এইভাবে সিম্পলি ক্যালকুলেটর দিয়ে পারবো, আবার কেউ এক্সেলে, অ্যাডভান্স এক্সেলে পারবো, এটা আপনার ব্যাপার। কিন্তু এই অপশনটা কিন্তু মজাদার অপশন, যে আমার কোনো কিছু ব্যবহার না করে এখান থেকে আমি পার্সেন্টেজ বের করতে পারবো। ওকে, তাহলে এটা আমি দিয়ে দেবো কত তারিখে? এটা 20 তারিখে। সবকিছু আমার ওকে, আর কিচ্ছু এখানে দেওয়ার নাই, কিছুই নাই দেওয়ার। এই অ্যামাউন্টটা হয়ে গেল। সেভেন নিউ প্রথমে চলে আসে, প্রথমটা করতে গেলে আমি সেভেন নিউ না দিয়ে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সেভেন ক্লোজ দিচ্ছি। ওকে, সেভেন ক্লোজ দিয়ে দিলাম। সেভেন ক্লোজ দিয়ে দিলে প্রথম রিসিভ পেমেন্ট হয়ে গেল। ওকে,
এবার দেখেন এইটুকু অংশ ক্লোজড, কোনটুকু? পেমেন্ট, এই যে চেক নাম্বার এত কৃষি স্মিথ -3,497.47 ক্লোজড। কিন্তু আনঅ্যাপ্লাইড যেটা সেটা কিন্তু আনঅ্যাপ্লাইড। এবং এই যে মূল যে 1,001 নাম্বার ইনভয়েস, এবার দেখেন তো কি লেখা। এবার দেখেন আগে তো ছিল পুরোটা ওভার ডিউতে, এখন আছে কি পার্শিয়ালি পেইড 3,260.93। এখন একটা ব্যাপার দেখেন, এখানে 3,260.93 আছে ডিউ, আবার এখানে একটা রিসিভ করা হয়েছে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে ট্যাক্স ছিল, ডিসকাউন্ট ছিল, সেগুলো বাদে কিন্তু অ্যামাউন্ট এখানে অনেক কিছু মানে এখানে শো করতেছে। আবার দেখা যাচ্ছে যে ওইগুলো কিন্তু অ্যাডজাস্টেড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে যে আমার যে বাকি যেটা আছে অর্থাৎ 40%, 40% তো আমরা জানতেছি, বা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা বলতে পারেন। এখন এই 40% যখন আমরা করব তখন দেখবেন যে এই ইম্প্যাক্টটা আসবে। আমরা এখানে যেমন 30% ছিল সেটা করলেও আবার আরো 10% আলাদা আরেকবার করা লাগতো। তার মানে রিসিভ পেমেন্ট 3 বার করার পরে আমার ওই যে যে ক্রেডিট নোটের অ্যামাউন্টটা সেইটা অ্যাপ্লাইড হতো এখানে। কিন্তু আমি 10% আলাদা করার থেকে ওখানে বলছি যে আপনার 30%-এর জায়গায় এখানে 40% দিয়ে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা, দ্বিতীয়টা কত? এই যে আহ 22 ডিসেম্বর। তাহলে আমি চলেন আবার এখানে যাব, এই যে পার্শিয়াল ওভার ডিউ, এখানে যাচ্ছি রিসিভ পেমেন্টে, এখান থেকে ক্লিক করতেছি। আমি কিন্তু ওই ক্রেডিট নোটের যে ট্রানজাকশনটা ওখানে কিন্তু আমি কিছু করি নাই, এই যে ক্রেডিট নোটের কোনো জায়গায় টাচ করি নাই, এই যেটা মাইনাস হিসেবে আছে, ওটা অটোমেটিক্যালি দেখেন কিভাবে ইম্প্যাক্টটা চলে আসে। আচ্ছা, এবার আমি যখন ওপেন করছি দেখেন এই যে অ্যামাউন্টটা এইটাই আছে, এই অ্যামাউন্টটাই আছে, ঠিক আছে। তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু 40% অর্থাৎ 60% নিলে আমি যদি 30% করতাম তাহলে এই অ্যামাউন্টটার উপরে 30% বের করা লাগবে, ঠিক আছে। যেটা আপনারা এখানে দেখেন এই যে বের করা আছে, আপনাদের সহায়ক হবে যে টোটাল মনে করেন যে 10,000 টাকা, সাপোজ 10,000 টাকার থেকে প্রোডাক্ট একটা ফেরত আসছে, ধরেন 1,000 টাকা দাম উদাহরণস্বরূপ, তাহলে থাকলো 9,000। এবার 9,000-এর পরে আবার 60%, এরপরে আবার 60% পাওয়ার পরে যে টাকা থাকে তারপরে আবার 30%, তারপরে আবার 10%। এই জন্য আমি ক্যালকুলেট করে আপনাদের এখানে বসাই দিয়েছিলাম। এই ফিগার যদি সেম হয় তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানে 70.9 এত আছে, এটা হচ্ছে 1%-এর মানে 60%-এর করে, মানে 1%-কে আপনি 60 দিয়ে গুণ করলে এটা আমি সহজ ফর্মুলাই দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা 30 দিয়ে গুণ করলে এই ফিগারটা আসে, এটা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু এখন 30 না এখন 40, তাহলে ব্যাপারটা এখানে এই পুরো ফিগারটা চলে আসছে। তার মানে এখানে আমার নতুন করে কোনো পার্সেন্ট দেওয়া লাগতেছে না। শুধু প্রথমবার আমি পার্সেন্ট বের করার জন্য 60%-এর গুণ করবো এইভাবে, এই এই ফিগারের ভিতরে যে স্টার চিহ্ন দিয়ে 60 দিয়ে পার্সেন্ট করবো, পার্সেন্ট করে বাইরে ক্লিক করলে আমার 60% এভাবে বেড়ে যেত। আর এখন যেহেতু 60% করার পরে অবশিষ্ট অংশ আছে, তাহলে আমার আর কিছু করা লাগতেছে না, ঠিক আছে। আমার এই অংশটা দিয়ে আমি কিন্তু সেভ এন্ড ক্লোজ করে দিতে পারতেছি। আমি যদি দেখতে পারি যে না আমার সঠিক আছে কিনা, দেখতে পারি সেটা, ঠিক আছে। তা আমি আশা করি যে এখানে কোনো রকম ই নাই, আমি শুধু ডেট দিব 22 তারিখ আজকে। আর পেমেন্ট মেথড কি হবে? ওই সেম, চেক আনডিপোজিটেড ফান্ড। ওকে, এখানে ধরেন একটা রেফারেন্স, একটা চেক নাম্বার দিয়ে দিলেন। যদি বায়ার আপনাকে দেয়, এখানে তো দেখে দিয়ে বোঝাচ্ছি যেখানে একটা ঘর আছে, এখানে ঘরে এই দিতে হয় এটা বোঝাচ্ছি। কিন্তু যদি আপনাকে চেক নাম্বার না দেয়, আপনি আগে থেকে কোনো চেক নাম্বার দিবেন না। ওকে, যদি দেয় তাহলে দিবেন, না দিলে দেওয়া লাগবে না। ওকে, তাহলে সেন্ড লেটার টিক মার্ক দিলাম, ডেট দিলাম 22, ডেটটা জরুরি, পেমেন্ট মেথড জরুরি, রেফারেন্স নাম্বার যদি চেক নাম্বার থাকে দিবেন, না হলে না দিবেন। ডিপোজিটেড টু কোন ইসে, আমি যদি এখানে যদি দিতাম ব্যাংক অফ ইংল্যান্ড তাহলে তো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আনডিপোজিটেড ফান্ড দিয়েছি। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটু মানে কি মনোযোগ দিতে হবে যে কোথায় কোনটা দিচ্ছি। রেকর্ড দেখে সবকিছু করলেন কিন্তু ফ্লুয়েন্ট হইলো না, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, ঠিক আছে। যাক, তাহলে এখন কিন্তু আমার সবকিছু, এখানে আর কোনো টাকা পয়সার লেনদেন নাই। আমি কি করবো? সেভ অ্যান্ড ক্লোজ করবো। সেভ অ্যান্ড ক্লোজ করলে দেখেন ইম্প্যাক্টটা দেখেন, ওই যে যে এই দেখেন এইটা, এই যে ক্লোজ হয়ে গেছে, দেখছেন আনঅ্যাপ্লাইড যেটা, এবার কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে এইটা। এই 1,001 নাম্বার, এবার দেখেন শুরু থেকে 1,001 নাম্বার ইনভয়েস যেটা, সেটা ছিল ওভার ডিউতে, যেহেতু 2-1 বছর আগের 22 সালের, এখন 25 সাল, সেইটা ওভার ডিউতে ছিল। সেইটা যখন একবার আমি রিসিভ পেমেন্ট করছি তখন ছিল পার্শিয়ালি পেইড, কিন্তু ওভার ডিউ স্ট্যাটাস, এই যে লাল স্ট্যাটাস কিন্তু এখান থেকে গেছিল না। এরপরে যখন একটা পেমেন্ট করছি এই যে রিসিভ পেমেন্ট, তখন কিন্তু এই টাকাটা এই মাইনাস চিহ্ন দেওয়া ছিল, টিকমার্ক ছিল, ক্লোজড। এরপরে দ্বিতীয় পেমেন্ট করার পরে এই যে যে বাকি যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ছিল সেইটা 40% যেটা, সেইটা মাইনাস হয়ে গেছে, ক্লোজড হয়ে গেছে। সাথে সাথে এই যে যে ক্রেডিট নোটের যে আমার যে দাবি ছিল, প্রোডাক্ট আমি ফেরত পেয়েছি কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট, অ্যাকচুয়াল অ্যাডজাস্টমেন্ট হয়েছিল না। আমার প্রোডাক্ট আসছিল, স্টকের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিন্তু আমার এইখানে যে 6,758.40 ছিল এই টাকাটার অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি হয়েছিল না। এখন আমি যখনই পুরো এই ট্রানজাকশনটার ইতি টেনে দিলাম যে এটা টোটাল পেইড হয়ে গেল, তখন আমার এই পেইড দুটো আলাদা আলাদা টাকার যে ফিগার সেটাও চলে আসলো। আবার ক্রেডিট নোটের যে আমার যে দাবি দেওয়া ছিল আনঅ্যাপ্লাইড স্ট্যাটাস ছিল, সেটা কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেল।
তার মানে এই সবগুলো টিকমার্ক হয়ে গেল। আশা করি কোনো স্টেপে কোনো কিছুতে না বোঝার কথা না। ওকে, তা এই পর্যন্ত আজকে ছিল। এরপরে আমরা পরবর্তীতে সেলস রিসিভ, রিফান্ড রিসিভ মানে সব টুলসের আমরা কাজ স্টেপ বাই স্টেপ দেখব। আজকে এই পর্যন্ত। বেস্ট অফ লাক।